সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 826তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ মাসুম বিল্লার জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে পতিতালয় থেকে ফেরাতে মায়ের মুখে আগুন দেয় সন্তান। দেখেন, একসময় মানুষ একটা কথা বলতো, আমি প্রবীণ মানুষের মুখে শুনেছিলাম। তারা বলতো যে বাপ ভালো যার বেটা ভালো তার, মা ভালো যার বেটি ভালো তার। কিন্তু বর্তমান সময়ে এসে আমি এই কথাটার কোনো রকম মিল খুঁজে পাচ্ছি না। বেশিরভাগ সময় দেখছি যে খারাপ মানুষের ঘরেই ভালো সন্তান জন্মাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ভালো মানুষের ঘর থেকেই খারাপ সন্তান বেরিয়ে আসছে। বন্ধুরা, হৃদয় বিদারক চরম কষ্টকর মাসুম বিল্লার জীবনের বাস্তবে গল্পটা আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে মাসুম বিল্লা ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লা, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, আর কেউ নেই। রাজধানী ঢাকার বুকে আমাদের পরিবারটা এক উচ্চবিত্ত পরিবার। এক সুনামধন্য এলাকাতে আমি আর মা বসবাস করতাম। খুব দামি একটা ফ্ল্যাটে আমরা থাকতাম, যদিও ওই ফ্ল্যাটটা আমার মায়ের ভাড়া ছিল। এবং আমি খুবই নাম করা একটি স্কুলে পড়াশোনা করতাম। আমি যে স্কুলে পড়াশোনা করতাম রাজধানী ঢাকার বুকে, ওই স্কুলে শিল্পপতির সন্তানেরা পড়াশোনা করতো। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা আমাকে অনেক আদর আর ভালোবাসা দিয়ে ছোটোবেলা থেকে একটু একটু করে বড় করে। বাবা, দাদা, দাদি, নানা, নানি, মামা, ফুফি, কাকা কিংবা কারো ভালোবাসা মা আমাকে বুঝতে দেয়নি। প্রত্যেকের ভালোবাসায় মা আমাকে বিভোর করে রাখতো। আমি মায়ের মাঝে সব রকমের ভালোবাসা খুঁজে পেতাম। একটু একটু করে আমি তখন বড় হচ্ছি। যখন আমি মোটামুটি একটু বড় হই, আমি যখন বুঝতে শিখি, তখন আমি একটা বিষয় খুব খেয়াল করে দেখতাম যে আমার মা কোনো চাকরি করতো না, মায়ের কোনো ইনকাম সোর্স ছিল না। কিন্তু কেন জানি নিজের ভিতর একটু বড় হওয়ার পরে এই প্রশ্নগুলো জাগতে শুরু করে। আমার মা আমাকে অনেক টাকা প্রতি মাসে স্কুল ভাড়া দিচ্ছে এবং আমরা যে ফ্ল্যাটে থাকতাম ওই ফ্ল্যাটের ভাড়াও প্রায় 40,000 টাকার কাছাকাছি ছিল। এত টাকা ফ্ল্যাট ভাড়া দিয়ে এত ভালো একটা স্কুলে আমার মা আমাকে কী করে পড়াশোনা করাতো? এই প্রশ্নগুলো আস্তে আস্তে নিজের মনে জাগতে শুরু করে। আমি কখনো আমাদের বাসায় বাইরের কোনো লোককে আসতে দেখি নাই এবং আমার বুঝ হওয়ার পর থেকে আমি কখনোই দেখি নাই যে আমার মা আমার পরিবারের কিংবা আমার নানার পরিবারের কারোর সাথে মা কথা বলতে। আমি ঠিকমতো এটাও জানতাম না যে আমাদের গ্রামের বাড়ি কোথায়, আমরা মূলত কোন গ্রামের মানুষ, কোন ডিস্ট্রিক্টের মানুষ। তবে রাজধানী ঢাকাতে বড় হই এবং ওখান থেকে আমার বেড়ে ওঠা। আমার জীবনের গল্পর পুরোটা অংশই রাজধানী ঢাকার মধ্যেই ছিল। যাই হোক, একটু একটু করে বড় হবার পরে এই প্রশ্নগুলো আমাকে প্রচুর পরিমাণের প্রশ্নবিদ্ধ করতে থাকতো। একে করে আমার মনে প্রশ্ন জাগতো। আর এই জানা প্রশ্নর উত্তর খোঁজার জন্য আমি মাকে প্রশ্ন করতাম যে মা, এটা কি হবে, ওইটা কি হবে, এটাকে ওইটাকে। বিভিন্ন প্রশ্নের জবাবে মা আমাকে বকা দিত। এক ধমক দিয়ে মা আমার মুখ বন্ধ করে রাখার চেষ্টা করতো। আমি বুঝতে পারতাম, আমি ছোটোবেলা থেকে আমার মেধা শক্তি মোটামুটি অনেকটাই ভালো ছিল। আমি বুঝতে পারতাম যে মা আমার কাছে কোনো বিষয় লুকাতে চাচ্ছে, আমার কাছে মা সদাই সত্য কথা বলতে চাচ্ছে না। এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমার মায়ের ভিতর কেমন জানি একটা দুশ্চিন্তা কাজ করতে শুরু করে। এই বিষয়গুলো নিয়ে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছি। এবং এরকমও না যে কোনো পুরুষ মানুষকে আমি কখনো আমাদের বাসায় আসতে দেখতাম। আমি দেখতাম যে মা 2 দিন 3 দিনের জন্য আমাকে রেখে বাইরে কোথাও চলে যেত এবং কোথায় কোথায় যেত, কোথায় কোথায় থাকতো আমি জানতাম না। এবং মাঝে মাঝে মা আমাকে তার বান্ধবীর বাসায় আমাকে রেখে যাইতো। তার বান্ধবীর বাসায় আমি আস্তে আস্তে করে বড় হইতাম। আমার মায়ের একজন বান্ধবী আছে যার নাম হচ্ছে শেফালি খালাম্মা। আমি দেখতাম যে শেফালি খালাম্মার ওখানে মাঝে মাঝে অনেক পুরুষ মানুষরা আসা যাতায়াত করতো, অনেক পুরুষ মানুষরা আসতো এবং আমার সামনেও শেফালি খালাম্মার গায়ে হাত দিত, বিভিন্ন ধরনের নোংরা কাজ করতো। বাট আমি আমার মাকে কখনোই এই ধরনের কোনো কিছু করতে দেখি নাই। কিন্তু আমার মা 3 দিন 4 দিন 5 দিনের জন্য কোথায় যেন চলে যেত, এরপরে আসতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হই। আমি তখন রাজধানী ঢাকার বুকেরই কোনো একটা স্কুলে ক্লাস 7-এ পড়ি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি একটা বিষয় খুব বুঝতে পারতাম যে সম্ভবত আমার মা ভালো কোনো কিছু করে না। আমার মা সম্ভবত ভালো কোনো কিছু করে না, সম্ভবত আমার মা খারাপ কোনো কাজের সাথে জড়িত আছে। এই বিষয়টা তখন আমাকে অনেক বেশি জ্বালাইতে শুরু করে। আসলে এটা তো গ্রাম না, শহর। শহরে কে কী করে না করে
পাশের ফ্ল্যাটের মানুষ এটার কোনো খোঁজ খবর নেয় না, কিংবা একজন মানুষের পিছনে আরেকজন মানুষ গোয়েন্দাগিরি করে না, যেটা গ্রামের মধ্যে হয়। তো আমাদের এই শহরের মধ্যে এই ধরনের কোনো মানে আমাদের দুশ্চিন্তা ছিল না। আমার মা কী করে না করে কই থেকে টাকা ইনকাম করে, এটার জন্য আমার মা কারো কাছে জবাব দেওয়া লাগতো না। মা মায়ের মতো করে টাকা ইনকাম করতো এবং সেই টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া দিত এবং আমাকে আরাম আয়েসেই পড়াশোনা করাতো। কিন্তু তারপরেও কেন জানি নিজের ভিতরে এই প্রশ্নগুলো জাগতে শুরু হয়। আমি নামাজ পড়তাম, আমি নামাজ দেখলে কেমন জানি আমার মা খুব বেশি একটা খুশি হইতো না। সন্তান যখন নামাজ পড়ে তখন মায়েরা কিন্তু অনেক খুশি হয়, সন্তানদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে। কিন্তু আমি যখনই নামাজ পড়তে যাইতাম আমার মা কেমন যেন আমার সাথে একটু রাগারাগি করতো, আমাকে খুব বেশি একটা নামাজ পড়তে দিত না। দিনের পথে আমি খুব বেশি কথাবার্তা বললে আম্মা আমাকে স্কিপ করে যেত। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে আমি তখন খুব রেগে যেতাম মায়ের উপরে, যে তুমি 2 দিন 3 দিনের জন্য কোথায় চলে যাও। মা আমাকে বলে আমি কাতার যাচ্ছি, দুবাই যাচ্ছি, এবং বিভিন্ন দেশে আমার মা চলে যেত। এবং সেই দেশগুলোতে 3 দিন 4 দিন 5 দিন থেকে থেকে আমার মা আসতো। এরকম করতে করতে আরও প্রায় 5 থেকে 6 বছর মতো কাটে। এবার আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষাতেও আমি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করি। এসএসসি পাস করার পরে আমার একদিন আমার জন্মদিন ছিল, এটা আমার এসএসসি পরীক্ষার পরে। তো আমার এই জন্মদিনের অনুষ্ঠানে আমার অনেক বন্ধুবান্ধবকে আমি ইনভাইট করি। যদিও আমার কোনো বন্ধুবান্ধবের সাথে আমার মা কখনোই দেখা করতে রাজি হয় না। তো আমার মা কখনোই বলে না যে আমার কোনো বন্ধুদের সাথে দেখা করবে বা এরকম কোনো কিছু। তো জন্মদিন অনুষ্ঠানে আমি আমার অনেক বন্ধুবান্ধবদেরকে দাওয়াত দিই। দাওয়াত দেওয়ার পরে আমার এক ফ্রেন্ড কী করে, ওর বাবাকে নিয়ে আসে এই অনুষ্ঠানে। তো ওর বাবাকে নিয়ে আসা ভালো কথা, আমাদের ফ্ল্যাটের সামনে আসার পরে ওর বাবা ওকে নাকি বললো যে আমাদের ফ্ল্যাটে উনি ঢুকবে, এবং ওনাকে ইনভাইট করা হয়নি, যদি আমি শুধু ওনার ছেলেকে ইনভাইট করি। বাট তিনি তখন আমাদের ফ্ল্যাটে ঢোকার পরে তিনি আমার মাকে দেখার পরে আমার মা কেমন জানি মুখ লুকিয়ে আস্তে করে পিছনের দিকে চলে যায়। এবং এই বিষয়টা তখন আমাকে খুব বেশি খারাপ লাগে যে কী ব্যাপার, আঙ্কেলকে দেখার পরে মা কেন এভাবে চলে গেল। এবং আঙ্কেলও আমাকে সে জিজ্ঞেস করে যে মহিলাটা পিছন থেকে মুখ লুকিয়ে চলে গেল, এটা কে হয় তোমার? আমি বললাম যেটা আমার আম্মু। তিনি তখন একটা মুচকি হাসি দিল, হাসি দিয়ে তিনি চলে গেল। কিন্তু ওই হাসিটাই আমার ভিতরে হাজারো প্রশ্নের জন্ম দিয়ে দিল যে ঘটনাটা কি, আঙ্কেল কেন আমাদের বাসায় আমার মাকে দেখে এভাবে হচ্ছে আমাকে প্রশ্ন করবে, আর মা কেন বা আমার বন্ধুর বাবাকে দেখে পিছন থেকে দৌড়ে পালাবে। আমার কাছে তখন অনেক সন্দেহ লাগতেছে, এবং সন্দেহের মাত্রা থেকে আমি তখন এই ঘটনার পরে আমার জন্মদিনের পরে আমি মাকে প্রশ্ন করি যে মা, সেদিন আমার ফ্রেন্ডের বাবা আসছিল এবং তুমি আমার ফ্রেন্ডের বাবাকে দেখে কেন মুখ লুকিয়ে পিছনে চলে গেলা? আম্মু আমাকে বলে যে তুই আমাকে কখনো আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো প্রশ্ন করবি না, এবং তোর ওই ফ্রেন্ডের বাবার সাথে তুই কখনোই কথা বলবি না। মানে আমার মনে তখন আরও প্রশ্ন জাগে যে বিষয়টা কি। এবার আমি একদিন আমার বন্ধুকে বললাম যে বন্ধু, আমি একদিন তোদের বাসায় যাব, তোর আব্বুর সাথে কথা বলবো। ও আমাকে বলো কোন বিষয়? আমি বললাম এমনি। তো ওর কথা মতো আমি একদিন স্কুল শেষে আমার ওই বন্ধুর বাসায় যাই। বন্ধুর বাসায় যাওয়ার পর ওই সময় কিন্তু আমার আম্মা কিন্তু নাই, আমার আম্মা 5 দিনের জন্য কোথায় জানি চলে গেছে, আমাকে বলছে 5 দিন পরে আসবে। তো বন্ধুর বাসায় যাওয়ার পরে ওর আব্বুর সাথে আমি কথাবার্তা বলি। ওর আব্বু একটা মানে বিজনেসম্যান ছিল, ভালো পর্যায়ে অনেক ব্যবসা বাণিজ্য ছিল ওদের, এবং আমার বন্ধুটা অনেক বড় লোক ছিল। আঙ্কেলের সাথে কথা বলার সময় আঙ্কেল কেমন জানি আমাকে দেখে খুব হাসতেছে, মানে আমাকে কথায় কথায় এবার বলতেছে যে আমি কিন্তু আঙ্কেলকে কোনো কিছু প্রশ্ন করিনি বা কোনো কিছু জিজ্ঞেস করিনি। উনি নিজে আমাকে বলতেছে যে মাসুম বিল্লাহ, তোমার আব্বু কোথায়, তোমার গ্রামের বাড়ি কোথায়, এগুলো আমাকে বলে। তো আমি তখন বললাম যে আঙ্কেল আসলে জন্মের পরে আমি কখনো বাবাকে দেখি নাই, তবে মায়ের মুখে শুনেছিলাম যে আমার বাবা নাকি খুব খারাপ ছিল এবং আমাদের সাথে বাবার সম্পর্কটা ভালো ছিল না বলে মা বাবার কাছ থেকে আমাকে নিয়ে আসে। তো আমাকে বলে খুব ভালো, তো তুমি এখানে কেন আসছো, এরকম করে বলে আমাকে কিছু জিজ্ঞেস করার জন্য বা আমার সাথে তোমার কোনো কথা আছে? আমি তখন বললাম আঙ্কেল, আমার ভিতর একটা প্রশ্ন মানে আমাকে খুব বেশি প্যারা দিচ্ছে, আমি এই প্রশ্নের জবাবটা আপনার কাছে চাচ্ছিলাম। পরে আমাকে বলে কী এমন প্রশ্ন বলো? আমি বললাম আঙ্কেল, আপনি সেদিন আমার জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পরে আমার আম্মুকে দেখার পরে আমার আম্মু আপনাকে দেখার পরে মুখ লুকিয়ে চলে গেল, এবং আপনিও জন্মদিন অনুষ্ঠানে গিয়ে আমাকে জিজ্ঞেস করলেন যেটা আমার কে হয়, তো এটা বলে আপনিও চলে গেলেন, বিষয়টা কি? উনি তখন আমাকে বলে তোমার আম্মুকে আমার ভালো লাগছে, এটা বলে একটা হাসি দেয়। তা আমি বললাম আঙ্কেল আসলে দুষ্টামির বিষয় না, আমি আসলেই সত্যিকার অর্থে জানতে চাই যে আপনাকে দেখার পরে আমার মা কেন মুখ লুকিয়ে দৌড়ে চলে গেল। তিনি তখন আমাকে বলতেছে আচ্ছা মাসুম বিল্লাহ, তোমার মা তো কোনো চাকরি করে না, কোনো কিছু করে? আমি বললাম যে না। তুমি তোমার মাকে কখনো চাকরি করতে দেখেছো? আমি বললাম যে না। তিনি বলে তোমার মা যদি কোনো চাকরি না করবে, তোমরা যে ফ্ল্যাটে থাকো এটার ভাড়া কত জানো তো? আমি বললাম জানি। উনি আমাকে বলে তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো ওইটার মাসিক খরচ কত তা জানো? আমি বললাম সেটাও জানি। উনি আমাকে বলে এত কিছু জানার পরেও তুমি আমাকে কি প্রশ্ন করার জন্য আসছো? তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি এসএসসি পাস করা একটা ছেলে, সো তোমার মুখে তো মানে তোমার মাথায় তো এটা আসার কথাই যে কেন কি কারণে এই ধরনের ঘটনাটা ঘটেছে, সো তুমি আর আমাকে এটা জিজ্ঞেস করার কোনো মানে হয় না। আমি তখন
মোটামুটি যেটা বুঝার এটা বুঝে যায়, এবং বুঝে আমি তখন আঙ্কেলের বাসা থেকে আমার বাসায় চলে আসি। এবং আমার বাসায় আসার পর থেকে আমি তখন প্রচণ্ড পরিমাণের মানে ঝামেলা করতে থাকি আম্মুর সাথে, প্রচুর ঝামেলা করি এবং আম্মুর সাথে কথা বলি না। আম্মু আসার পরে আমি ঘরের খাবার খাই না, আমি বাইরে খাই, এবং এরকম করতে করতে আমার রেজাল্ট আউট হয়, মানে এসএসসি রেজাল্ট। এবং এসএসসিতে আমি খুব ভালো একটা রেজাল্ট করি। তো এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে মা আমাকে তখন বলতেছে যে আমাকে মেডিকেলে পড়াশোনা করাবে, আমাকে মেডিকেল লাইনে পড়াবে, এবং সেই নিরীক্ষে মা আমাকে ভর্তি করাবে। তো এরকম করে আম্মু কথাবার্তা বলতেছে। আমি তখন বললাম যে আমি পড়াশোনাই করবো না, তুমি মেডিকেলে ভর্তি করাবো না কোথায় করাবা এটা তোমার বিষয়, বাট আমি পড়াশোনা করবো না। তো আম্মু আমার সাথে রাগারাগি করে, প্রচুর রাগারাগি করে। এক পর্যায়ে আমি তখন পড়াশোনা ছেড়ে দিই। মানে আমার প্রায় সব বন্ধুরাই ভর্তি হয়ে গেছে কলেজে, আমি তখন ভর্তি হইলাম না। ভর্তি না হইয়া দেন আমি তখন করলাম কি, মানে আম্মুর সাথে রাগ করে আমি একটা চাকরি নিয়ে নিই, একটা মার্কেটে চাকরি নিই, সুপার মার্কেটে। ওখানে আমি চাকরি নিই, ওখানে আমি চাকরি করি। আম্মু আমার সাথে অনেকভাবে আমাকে চেষ্টা করে ওখান থেকে নিয়ে আসার জন্য, বাট আমি আর আনি না, ওইখানে যাই না। এবার আমি আমার শেফালি আন্টির কথা যে বলেছিলাম, 3-4 দিন পরে আমি তখন বাসায়ও আসি না, ওই যেখানে চাকরি করি ওখানেই চাকরি করি, এবং সেখানেই ভাড়া থাকি। আমার মেস সিস্টেম করে ভাড়া থাকি, বাসায় আসি না। এবং আম্মু আমাকে অনেকবার ওখান থেকে আনতে গেছে, বাট আমি আসলাম না। পরে আমার ওই শেফালি আন্টি একদিন ওই রেস্টুরেন্টে গেছে, মানে আমার ওই যে আমি যেখানে চাকরি করি ওখানে গেছে। যাওয়ার পরে তিনি আমাকে বলতেছে যে মাসুম তুমি কি মানে তোমার আম্মুর কাছে টোটালি যাবো না, তোমার আম্মুর সাথে কথা বলবো না? আমি তখন বললাম যে আন্টি দেখেন, ছোটোবেলা থেকে একটা বিষয় দেখে আসছি, তো এই বিষয়টা আমাকে খুব কষ্ট দেয়, এবং আমার জন্মদিনের অনুষ্ঠানে এরকম একটা ঘটনা ঘটলো। এখন দেখতেছি যে আম্মু এগুলো করে বেড়াচ্ছে। সো এই জিনিসগুলো আমার কাছে মোটেও ভালো লাগছে না, এবং আমার আম্মু কেন এগুলো করতেছে, আম্মু এসব করার কারণ কি, তো আমি কিছুই জানি না। বাট এই জন্য আমার আর ভালো লাগতেছে, আমি পড়াশোনাও করবো না, আমি আমার বাকি জীবনটা এইভাবে চাকরি বাকরি করে কাটাবো। তিনি তখন আমাকে বলে তুমি আজকে সন্ধ্যার পর একটু আমাদের বাসায় এসো। তাই বললাম আচ্ছা আন্টি ঠিক আছে। চলে গেছে, আমি সন্ধ্যার পর আন্টির বাসায় গেছি। আমি জানি আমার আম্মা যে ধরনের কাজ করে আন্টি একই ধরনের কাজ করে, তারা দুজনে একই পেশার সাথে জড়িত। তো যাওয়ার পরে আন্টি তখন আমাকে খুব আদর করে কাছে বসে জিজ্ঞেস করতেছে, মাসুম তুমি যে তোমার আম্মুর সাথে এরকম করো, তুমি কি জানো তোমার আম্মুর অতীত জীবন সম্বন্ধে? আমি বলি যে না, আমি আমার মায়ের অতীত জীবন সম্বন্ধে জানি না। তিনার মুখ থেকে আমি প্রথম জানতে পারি আমাদের বাড়ি নাকি ছিল বরিশালে। আমার বাড়ি ছিল বরিশালে, এবং আমার মা নাকি খুবই গরিব ফ্যামিলির একজন মেয়ে ছিল। মানে গরিব তো একে গরিব ছিল, তার উপরে আমার নানা নাকি 2টা বিয়ে করে, 2টা বিয়ের পরে, এবং সেখানে আমার মায়ের অনেক সৎ ভাই বোন থাকে। একদম কম বয়সে এরকম হয় যে 12 থেকে 13 বছর বয়সে নাকি খুবই বয়স্ক একজন লোকের কাছে আমার মাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এবং বিয়ে দেওয়ার পরে নাকি আমার মা সেই ঘরে প্রতিনিয়ত নির্যাতিত হতো। ওই লোকের নাকি আরও 2টা বউ ছিল, আমার মা ছিল তার 3য় পক্ষ, মানে 3 নাম্বার বউ। এবং 3 নাম্বার বউ হওয়ার কারণে আমার মায়ের কাজ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে ঘরদুয়ার পরিষ্কার করা, দুপুরবেলা রান্নাবাড়া করা, এবং সবাই খেয়ে গেলে হাঁড়ি পাতিল পরিষ্কার করে আবার রাতের খাবার রেডি করা। এক কথায় বলতে গেলে একটা কাজের মেয়ে যে ধরনের কাজ করতো, আমার মা 24 ঘন্টা ওই ঘরে এই ধরনের কাজ করেই বেড়াতো। এবং এই কাজ শুধু না, কাজে 19 থেকে 20 হলে আমার মায়ের উপরে পশুর মতো অত্যাচার তারা করতো। এভাবে মায়ের সহ্য করতে না পেরে আমার মা নাকি রাজধানী ঢাকার বুকে কোনো এক ছেলের সাথে সম্পর্ক তৈরি করে, এবং ওই ছেলের বাড়িও নাকি আমার বাবার বাড়ির ওখানেই ছিল। তো ছেলের সাথে সম্পর্ক হওয়ার পর ওই ছেলে তখন আমার মাকে স্বপ্ন দেখায় যে আপনি গ্রামে থেকে এইভাবে কষ্ট পাচ্ছেন। অ্যান্ড ওই সময় নাকি আমিও দুনিয়াতে আমি হওয়ার পরের ঘটনা। তো আমি তখন মানে দুধ খাচ্ছিলাম এমন অবস্থায়। তো ওই ছেলে নাকি আমার মাকে বলতেছে যে এরকম করে কি আপনি কেন থাকবেন, এত কষ্ট কেন পাবেন, আপনি আমার সাথে চলেন, আপনি ঢাকাতে চলেন, আমি আপনাকে একটা ভালো চাকরি দিব, এবং চাকরি করে আপনি আপনার সন্তানকে আস্তে আস্তে করে বড় করবেন, আপনার এই গ্রামের বাড়িতে থেকে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে আমার মাকে বোকা বানিয়ে ওই ছেলে নাকি আমার মাকে বরিশাল থেকে রাজধানী ঢাকাতে নিয়ে আসে, এবং ঢাকাতে আনার পরে সে আমার মাকে একটা চাকরিও দেয়। এবং চাকরি দেওয়ার পরে ওই ছেলে আমার মায়ের সাথে কন্টিনিউয়াসলি থাকতে শুরু করে, এবং থাকতে থাকতে নাকি আমার মা আবারও বেবি কনসেপ্ট করে, এবং এই বেবি নাকি ওই ছেলেরই হয়। তো আমার মা বিয়ে করার জন্য ওই ছেলেকে বারবার প্রেশার দেয়, ওই ছেলে বিয়ে করে না। একবার যে আমার মায়ের পেটের যে বাচ্চাটা অনাগত, ওই বাচ্চাটাকে পেটের মধ্যে নষ্ট করে, এবং নষ্ট করার পরে প্রতিনিয়ত আমার মা ওই ছেলের সাথে ঝগড়া করে, এবং ঝগড়ার একটা সূত্র ধরে ওই ছেলে তখন আমার মাকে এমনভাবে ব্যবহার করতে শুরু করে যে ব্যবহারের বর্ণনা আমি এখানে দিতে পারবো না। এক পর্যায়ে আমার মাকে এই ছেলে বিভিন্ন জায়গায় বিক্রি করতে শুরু করে, এবং এখানে ওইখানে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে। মা তখন অসহায় ছিল, এতটাই অসহায় যে ঢাকার রাস্তায় ছেড়ে দিলে আমার মা ঘরে ফিরে আসতে পারবে না, এতটাই অসহায় ছিল। ওই সময় নাকি আমার ঘরের মধ্যে নাকি আমাদের ওই ঘরে নাকি বিভিন্ন ধরনের লোককে এই ছেলে নিয়ে আসতো। আনার পরে বিভিন্ন ধরনের লোক আমার মায়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো, বিনিময়ে টাকা দিত, আর এই টাকা ওই ছেলে নিয়ে যাইতো, যে ছেলে
আমার মাকে বিয়ে করে এখানে নিয়ে আসছে, যাকে আমি কখনোই বাবাও বলি নাই বা কখনো দেখিও নাই। যদিও দেখি, বাট আমি তখন দুধের বাচ্চা ছিলাম, আমার কোনো কিছুই মনে নেই। এক পর্যায়ে মাকে দেখে নাকি মায়া লাগে এখানকারই রাজধানী ঢাকারই এক মোটামুটি বিত্তশালী বড় লোকের, এবং তিনি তখন যথেষ্ট বয়স্ক একজন লোক ছিল। ওই বয়স্ক লোকটা আমার মাকে যখন দেখে যে আমার মা এই ধরনের কাজ করতেছে দুধের বাচ্চাকে সাথে নিয়ে, এবং আমার মার গায়ের রং অনেক ফর্সা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, এই দৃশ্যটা দেখার পরে ওই ভদ্রলোকের আমার মায়ের প্রতি অনেক মায়া জন্মে যায়। আমার মাকে তিনি অনেক মন থেকে অনেক পছন্দ করে ফেলে, এবং মায়ের ওই দুর্দশা দেখে ওই লোকটা নাকি তখন আমার মাকে প্রস্তাব দেয় যে একটা কাজ করো, আমার সাথে চলে আসো, আমার নিজের বাড়ি আছে, আমি আমার বাড়িতে তোমাকে রাখবো, এবং তোমার তো প্রতিদিন অনেক লোকের কাছেই যেতে হয়, বাট আমার সাথে যদি তুমি থাকো তাহলে কোনো লোকের কাছে তোমাকে যাওয়া লাগবে না, তুমি শুধু আমাকে একটু সুখ দিও, মন চাইলে আমার সাথে একটু আদর ভালোবাসা দিও আমাকে, আর বিনিময় আমি তোমার সন্তানটাকে ভালো একটা স্কুলে পড়াশোনা করাবো, ভালো একটা স্কুলে রাখবো, এবং এরপর থেকে যত যা করা দরকার আমি সব কিছুই করবো। তুমি আমার নিজের ফ্ল্যাটে থাকবা, আমার নিজের বাসায় থাকবা, আমি তোমাকে কোনো দিনও এক বিন্দু পরিমাণের কষ্ট দিব না। এই কথা বলার পরে এই লোকটা মাঝে মাঝে আসতো, আমার মা যেতে রাজি হতো না। এক পর্যায়ে আমার মা ওই লোকটার সাথে যেতে রাজি হয়, এবং একটা পর্যায়ে ওই ভদ্রলোক নাকি আমার ওই বাবার কাছ থেকে, আমার বাবা তো আসলে আমি বলবোই না, কারণ তিনি আমার মাকে বিয়ে করে নাই, ওই বরিশালের ছেলেটার হাত থেকে ওই লোকটা নাকি আমার মাকে নিয়ে যায়, এবং ওই লোকটার বাড়ি ছিল পুরান ঢাকায়। আমার মাকে তখন এই পুরান ঢাকায় নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা ফ্ল্যাট দিয়ে দেওয়া হয়, সেখানে আমার মা থাকতো, এবং তিনি মাঝে মাঝে আসতো, যাতায়াত করতো, এরকম করতো। এইভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে ওই লোকের ওই লোকের বউ ছিল, ফ্যামিলি ছিল, তারা তখন বিষয়টা জেনে যায় যে এই লোক একজন মহিলাকে এবং একটা বাচ্চা সহ এনে একটা ঘরে ভাড়া রাখছে, এবং প্রতি মাসে ওই বাচ্চার খরচ মহিলার খরচে দিচ্ছে। এটা জানার পরে তার পরিবার থেকে তার উপরে প্রচণ্ড রকমের চাপ আসে, এবং পারিবারিক চাপে পড়ার পরে ওই লোকটা তখন স্তব্ধ হয়ে যায়, চুপ হয়ে যায়, এবং আমার মাকে ওই ভদ্রলোকের ছেলেরা এসে ঘর থেকে বের করে দেয়, আমি সহ। এবং তখনই আমার মা রাস্তার মানুষ হয়ে যায়। তখন এরই মাঝে আমার মায়ের অনেক লোকের সাথে সম্পর্ক হয়ে যায় মোবাইল ফোনের মাধ্যমে, যেটা আমার মা দীর্ঘদিন ধরে এই কাজের সাথে জড়িত আছে। সেখান থেকে আমার মা এখানে ওইখানে বিভিন্ন জায়গায় যেত, এবং মোটামুটি আমার মা এক পর্যায়ে এই পেশার সাথে পরিপূর্ণভাবে জড়িত হয়ে যায়, এবং এই পর্যায়ে আমার মা অনেক বেশি টাকা ইনকাম করতেছে এই খারাপ লাইনে থেকে। এবং সে থেকে আমার মা নাকি কোথাও একটু জায়গাও নাকি কিনে, এবং সেখানে বাড়ি বানানোর পরিকল্পনা করে। আমার এই শেফালা আন্টিকে নাকি বলে যে আমি যদি এখানে বাড়িটা বানাইতে পারি, আমার যদি বাড়িটা হয় আমি বাড়িটা ভাড়া দিব, এবং বাড়ি ভাড়ার যে টাকাটা আমি পাবো সেই টাকা দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে সুখে থাকবো, আমি আর কখনোই খারাপ কোনো কাজ করব না, এবং খারাপ প্রফেশন থেকে আমি সরে চলে আসবো। শেফালি আন্টি আমাকে এই কথাগুলো বলতেছিল, আর তার চোখের পানিগুলো টলমল করে পড়তেছিল। আমিও আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না, আমারও খুব কান্না আসতেছিল। আমি তখন বললাম, আন্টি আপনি যাই বলেছেন আমি আপনার সবগুলো কথাই শুনেছি, এবং আপনার কথা ঠিক আছে, আমি মানলাম না হয় আপনার সবগুলো কথা, কিন্তু আমিও তো একটা মানুষ, আমিও তো সমাজে বসবাস করি, আমার বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন না থাকতে পারে, কিন্তু অনেক তো বন্ধুবান্ধব ক্লাসমেট আছে, এবং ওদের কাছে আমি মুখ দেখাই দিতে পারি না। আমার আম্মা ওরা প্রায় অনেকেই জানে যে আমার আম্মা এই ধরনের কাজ করে। তা আমি এত বড় হয়েছি, বড় হওয়ার পরে আমার মা এই ধরনের পেশার সাথে জড়িত আছে। দেখেন আমি যতদূর জানি এখন আমার আম্মার কাছে কিন্তু মোটামুটি অনেক টাকাই আছে, আমার আম্মার কাছে খুব ভালো ব্যাংক ব্যালেন্স আছে। তো এত টাকা থাকার পরেও আমার মা এই মুহূর্তে এই ধরনের কাজ করার কোনো রকমের কোনো কাহিনী নেই, কোনো কারণ নেই। আমার মা যদি এই পেশা ছেড়ে দেয় আমার মায়ের কোনো সমস্যা হবে না। আমার মা কেন এই পেশার সাথে জড়িত আছে আপনি আমার মাকে বুঝিয়ে বলেন, আমার মা যেন এই কাজটা ছেড়ে দেয়। এবং আমার মা যদি এই কাজটা ছেড়ে দেয়, আন্টি আমি আপনাকে কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব, আমি আর কখনো এই ধরনের কোনো কাজ করব না, আমি পড়াশোনা করব, প্রয়োজনে আমি চাকরি করব, এবং চাকরি করে আমি যেই 2-1 টাকা ইনকাম করব ওই টাকা দিয়ে আমার মাকে খাওয়াবো। আমি রাজধানী ঢাকার বড় কোনো ফ্ল্যাটে থাকবো না, আমি প্রয়োজনে ভাঙে একটা কুড়ে ঘরে থাকবো, আমি সেখানে থেকে আমার মায়ের ইজ্জত নিয়ে আমি বাকি জীবনটা কাটাতে চাই, আপনি আমার মাকে বলেন। দেন আমার মাকে তখন আন্টি বোঝানোর পরেও আমার মা নাকি রাজি হচ্ছে না। আমার মা বলতেছে ও বুঝে না, ও ছোট মানুষ, বর্তমান দুনিয়া সম্বন্ধে ওর কোনো অভিজ্ঞতা নাই, এখানে যার টাকা নাই তার কোনো মূল্য নাই, সমাজের চোখে সেই মানুষটাই সবচেয়ে বেশি নিকৃষ্ট যার পকেটে টাকা থাকে না। এটা আমার ছেলে বুঝে না, কারণ সে অনেক ছোট। আমি বাড়িটা বানাবো, এবং বাড়িটা বানানোর পরে আমি এই ধরনের কাজ থেকে দূরে সরে আসবো, আমি আর এই ধরনের কাজের সাথে জড়াবো না। আমি যতই মাকে বুঝাইলাম, আন্টিকে বুঝাইলাম, বাট আমি অপারক, আমি আর পারলাম না। পড়াশোনা ছেড়ে দিয়ে পরে আমি একইভাবে ওই সুপার মার্কেট প্লাস রেস্টুরেন্টে চাকরি করতেছি। আমি আর আম্মুর সাথে কোনো যোগাযোগ রাখতেছি না, এবং শেফালি আন্টিও অনেকভাবে আমাকে বোঝানোর পরে উনিও ব্যর্থ হয়।
দেন আম্মু তখন এভাবেই যাচ্ছে, এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে ওইগুলো আমি কোনো কিছু বুঝি না। আমি চাকরি করে মাস শেষে 8,000 টাকা বেতন পাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনের পথে চলি এবং ভালোভাবে থাকার চেষ্টা করি। এরকম করতে করতে প্রায় 4টা বছর কেটে যায়। এই 4 বছরে আমার আম্মুর সাথে আমার তেমন কোনো যোগাযোগ হয়নি। হয়তো মাঝে মাঝে বছরে 1বার কি 2বার ঈদে বা কোনো সময় যদি রাস্তায় দেখা হয়, আম্মু কেমন আছো, বা আমাকে জিজ্ঞেস করে কেমন আছিস, অতটুকুই। কিন্তু মা সন্তানের মাঝে কোনো রকমের মিল, মহাব্বত, ভালোবাসা এগুলো কোনো কিছুই ছিল না। তো আমি যেখানে চাকরি করতাম, যে সুপার মার্কেটে চাকরি করতাম, ওই সুপার মার্কেটের ম্যানেজারের একজন ভাতিজি ছিল, মানে ম্যানেজারের ভাইয়ের একজন মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল হচ্ছে বারিশা। তো এই মেয়েটাকে আমার খুব ভালো লাগতো বলতে ওই মেয়েটা মাঝে মাঝে আমাদের সুপার মার্কেটে আসতো এবং আসার পরে এটা ওটা কিনে নিত। এবং এই মেয়েটা আমাকে দেখে খুব পছন্দ করে। আমি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক লম্বা ছিলাম এবং খুবই ফর্সা ছিলাম, আমার মায়ের মতোই দেখতে আমার চেহারা ছিল। পরে মেয়েটা অনেক সময় আমার সাথে এসে দুঃখ সুখের কথাবার্তা শেয়ার করে এবং একটা পর্যায়ে আমি তার কাছে আমার এই দুঃখের কথাগুলো বলছিলাম যে দেখো আমার পারিবারিক অবস্থাটা এটা। তো এই মেয়েটাকে এই কথাগুলো বলার পরে তো মেয়েটা তখন আমার প্রতি অনেক মায়া জন্মে যায়। এটা কোনো প্রেম ভালোবাসা এরকম কিছু না, বাট আমার প্রতি অনেক তার মায়া জন্মে। মানে সবসময় আমাকে বলে যে মন খারাপ করো না, অবশ্যই ভালো দিন আসবে, তোমার আম্মা একটা সময় ভালো হবে, এগুলো করে এই মেয়েটা। কিন্তু তার সাথে আমার কোনো প্রেম ভালোবাসা নেই। ও কলেজে পড়াশোনা করতো এবং কলেজ থেকে ইউনিভার্সিটিতে পড়ে ওই মুহূর্তে। প্রায় 4 বছরে আমার মা তখন ওই বিল্ডিংয়ের কাজ প্রায় অর্ধেকের মতো শেষ করে ফেলে। অর্ধেক বলতে নিচতলাটা আমার আম্মা কমপ্লিট করে। নিচতলাটা কমপ্লিট করার পরে উপরের কাজটা নাকি কোন বিল্ডার্স কোম্পানিকে আমার আম্মা দিয়ে দেয়। কোন বিল্ডার্স কোম্পানিকে দেয়, তারা তখন উপরের কাজটা করে। উপরে কয়তলা পর্যন্ত করবে তারা করে। তো এইবার ওই সময় বারিশা মেয়েটা আমাকে সবসময় বলতো যে আমি আন্টির কাছে যাব। আমি ওকে কখনোই আমার আম্মুর কাছে যেতে দিতাম না এবং আম্মুর ঠিকানা আমি ওকে ওভাবে ভালো করে দিতাম না। পরে ও যখন আমার লাস্টের দিকে খুব বেশি আমাকে বলতো যে আমি একটু আন্টির কাছে যাব, আন্টির সাথে কথা বলবো, আন্টির পার্সোনাল লাইফ সম্বন্ধে জানবো, ওইটা বলে যখন আমাকে প্যারা দিত, একটা পর্যায়ে আমি আমার আম্মুর ঠিকানা তাকে দিই। এটা প্রায় 3 বছর পরের ঘটনা, মানে আমি চাকরি জীবনে 3 বছর পরে। তো ঠিকানা দেওয়ার পরে এই বাড়ির সাথে তখন আস্তে আস্তে আমার আম্মুর সাথে কথাবার্তা বলতে শুরু করে। আম্মুর কাছে কথাবার্তা বলে এবং আম্মুর সাথে সে মিশে এবং আম্মুর ভিতরে থাকা সমস্ত কষ্টের ভাগাভাগি আমার আম্মু এই বারিশার সাথে করে। এবং এই বারিশার মাধ্যমে আমার আম্মুর নিউজগুলো আমি পাচ্ছি এবং একইভাবে আমার নিউজগুলো বারিশা আমার আম্মুর কাছে নিয়ে দিচ্ছে। আমাদের মা ছেলের মাঝে যে দূরত্বটা ছিল এটা আস্তে আস্তে করে বারিশা কমিয়ে নিয়ে আসতেছে। এরকম করে অনেক অংশে কমে গেছে। কমে যাওয়ার পর আমি শুধু বারিশাকে একটা কথাই বললাম যে বারিশা, তুমি যেভাবেই পারো আমার মাকে ওই খারাপ পথ থেকে ফিরে নিয়ে আসো। কারণ আমার মা যদি এই পেশার সাথে জড়িত থাকে, আমি এই ঢাকাতে আমি কারো কাছে মুখ দেখাইতে পারি না এবং আমার বন্ধুবান্ধব সবাই আমার কাছ থেকে চলে গেছে। সব কিছু মিলে আমার জীবনটাও নষ্ট হয়ে গেছে। আমি হারামের পথে থাকতে চাই না। এবং বারিশা আমাকে বলে আন্টি অনেক ভালো হয়ে গেছে, আন্টি এই ধরনের কাজ আর করবে না এবং সব কিছু থেকে আন্টি নিজেকে গোটায় নিছে। আমাকে এই কথাগুলো বারিশা বলে। বলতে বারিশার সাথে কন্ট্রাক্ট করে আমার আম্মা একটা পর্যায়ে আমাকে বাড়িতে নেওয়ার জন্য খুব চেষ্টা করে এবং বারিশা আমাকে একটা পর্যায়ে ভালোবাসার প্রস্তাব করে যে সে আমাকে পছন্দ করে, আমার সাথে রিলেশন করতে চায়। এটা প্রায় বারিশার সাথে আমার সম্পর্ক হওয়ার 2 বছর পরে আমার কাছে মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে কিনা সম্পর্ক হওয়ার মানে পরিচয় হওয়ার 2 বছর পরে ভালোবাসাবাসির কথাবার্তা বলি। প্রায় 2 বছর পরে বারিশা আমাকে নিজেই প্রস্তাব করে যে আমাকে পছন্দ করে এবং ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। তো আমি তখন বললাম যে তুমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, তো আমি যেখানে চাকরি করি আমি খুবই গরিবের সন্তান, তুমি তো জানোই আমার মা কী পেশার সাথে জড়িত, তো তারপরেও এটা আসলে সম্ভব না। দেন তারপরেও সে আমাকে প্রেশার দেয়, চাপ দেয়, সে আমাকে বিয়ে করতে চায়। এবং ওরকম করে একটা পর্যায়ে আমি তখন আমার সম্পূর্ণ নিজের যুক্তিতে এবং নিজের মতো করে বারিশাকে একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করি। এবং বিয়ে করার পরে আমি একটা নিজে একা ফ্ল্যাট নিই ওই সময়। কারণ ওখানে তখন আমার বেতন অনেক ভালো টাকা বেতন পাচ্ছি। তো বারিশা মাঝে মাঝে আমার ফ্ল্যাটে আসতো, যাইতো, আমার আম্মুর কাছেও যাইতো। এরকম করতে করতে বারিশা আমার এই বিয়ের ব্যাপারটা আমার আম্মুকে জানিয়ে দেয়। যখন জানিয়ে দেওয়ার পরে আম্মু তখন বারিশাকে তাদের বাসায় রেখে দেয়, মানে আম্মুর বাসায় রেখে দেয় যে তুমি আমার বাসায় থাকবা, আমার ফ্ল্যাটে থাকবা, আর আমার ফ্ল্যাটে থেকে তুমি পড়াশোনা করবা। তখন হঠাৎ করে আমার কাছে কেন জানি আমি কিন্তু বারিশাকে ওই সময় অনেক ভালোবাসতাম এবং সেই সূত্রতে আমার কাছে মনে হলো যে বারিশা যদি আমার আম্মুর সাথে থাকে তাহলে বারিশা হয়তো খারাপ হয়ে যেতে পারে। আমার আম্মু যেরকম খারাপ, হয়তো বারিশাও খারাপ হয়ে যেতে পারে, সেও হয়তো খারাপ দিকে চলে যেতে পারে, টাকা পয়সার লোভে হয়ে হয়তো সেও খারাপ পেশার সাথে জড়িয়ে যেতে পারে। এই জিনিসগুলো তখন আমাকে খুব বেশি কষ্ট দিতে শুরু করে। আমি তখন বারিশার সাথে বারবার বলি যে তুমি আমার আম্মার কাছে যাবা না, আমাদের বাসায় যাবা না, আমি তোমাকে আলাদা বাসায় রাখবো, তুমি সেই বাসায় থাকবা, আমার সাথে থাকলে তুমি খারাপ হয়ে যাবা। ও
ও আমাকে তখন বলতেছে তোমার আম্মু এই প্রেশার ছেড়ে দিয়েছে অনেক বছর আগে, এখন থেকে তোমার আম্মু এগুলো আর করে না এবং তোমার আম্মু এই প্রেশারটাকে অনেক ঘৃণা করে, তিনি এখন নামাজ পড়ে ভালো আছে এবং তিনি সম্পূর্ণ এটা ছেড়ে দিয়েছে। এই কথাগুলো আমাকে বারিশা বলে। বলার পরে আমি তখন বললাম তুমি কি শিওর? ও আমাকে বলে আমি শিওর দিয়ে বলতেছি আন্টি তোমার আম্মু এখানে এই ধরনের কোনো কাজই করে না। এগুলো বলার পরে বারিশা যখন আমাকে এইভাবে বুঝিয়ে বলে, তখন আমি 1 দিন 2 দিন করে প্রায় 5 বছর পরে আস্তে আস্তে করে বাড়িতে যেতে শুরু করি এবং বাড়িতে যাচ্ছি মানে আমি অবজার্ভ করতেছি যে আমার আম্মু আসলেই এই ধরনের কোনো কাজ করে কিনা, যেটা আমার আম্মু করতে এটা করে কিনা। এটা জানার জন্য আমি আস্তে আস্তে করে বাড়িতে যাচ্ছি, বাড়ির সাথে মানে বাসার সাথে যোগাযোগটা আস্তে আস্তে বাড়াইতেছি এবং যোগাযোগ বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে আমি অবজার্ভ করে বুঝতে পারলাম যে আসলেই বারিশা যেটা বলেছে এটা সত্য, যে আমার আম্মা এখন আর কোনো ধরনের খারাপ কাজের সাথে জড়িত নাই, কোনো ধরনের বাজে কাজ, কোনো ধরনের খারাপ কাজের সাথে আম্মু জড়িত নাই এবং আম্মু এখন মোটামুটি ভালো হয়ে গেছে, অনেক অংশে ভালো। যখন আমি এটা বুঝতে পারলাম যে আম্মু ভালো হয়ে গেছে, খারাপ কাজের সাথে আম্মু জড়িত নাই, এরপর আমি কন্টিনিউয়াসলি বারিশাদের বাসায় থাকতে শুরু করি। মানে বারিশাদের বাসায় বলতে আমার বাসায়, এবং একই বাসায় বারিশাও থাকতো। কিন্তু বারিশার বাবা মারা যায় এবং বাবা মারা যাওয়ার পরে বারিশার মাও আর বিয়ে বসে নেই। তিনি তার চাচা আছে, তার চাচার নাম হচ্ছে দুলাল চাচা। তো দুলাল চাচা চাকরি বাকরি করে, ওইখান থেকে টাকা পয়সা দিয়ে বারিশার আম্মু চলে। তো ওদের পরিবারটাও মোটামুটি, ওদের পরিবারে অনেক গল্প আছে, আমি সেদিকে না চাই, বাট ওদের পরিবারে খারাপ কোনো গল্প নাই, মোটামুটি ভালোই আছে। তো এবং আমার ওই বিয়ের বিষয়টা একটা সময় বারিশার আম্মুও মেনে নেয়, উনিও জানতে পারে আমরা বিয়ে করছি এবং জানার পর আমরা কোনো অনুষ্ঠান করি না, কিন্তু পরিশেষেও কোনো অনুষ্ঠান হয়নি, বাট বিয়ে হয়েছে। হওয়ার পরে এইভাবেই তখন থাকতেছি। তো এমন করে সময়গুলো কাটতেছে, আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে। বাট এইভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে বারিশা আমাকে বাসায় নেওয়ার প্রায় 6 থেকে 7 মাস পরে আমি আবারও খেয়াল করে দেখলাম যে আমার আম্মু যে বলেছিল উনি এটা ছেড়ে দিয়েছে বা উনি এটা করে না, বাট এটা মিথ্যা। আমি এরপরও দেখি যে আমার আম্মু আসলেই মূলত না, বারিশাকেও মিথ্যা বলছে, আমাকেও মিথ্যে বলছে। এখনও হয়তো আম্মু এই আগে খুব ঘন ঘন যাইতো বা বেশি বেশি এই কাজটা করতো, বাট এখন কম হইলেও করে, মানে অল্প হইলেও করে। আম্মু বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন পার্টিতে যায়, বারে যায়, এখনও যাচ্ছে এবং ওয়েস্টার্ন ড্রেস পরে খুবই খারাপভাবে চলাফেরা করে, এখনও আম্মা করতেছে। তা আমি তখন আম্মুকে একদিন খোলাখুলিভাবেই বললাম যে আম্মু আমি কখনোই বাসায় আসতাম না এবং আমি বাসায় আসছি একটা মাত্র কারণ, ওই সময় কিন্তু বিল্ডার্স কোম্পানিকে যদি দেওয়া হয় ওরা কিন্তু আমাদের উপরের কাজটা করে নাই। মানে কেন করে নাই, কীভাবে আম্মুর সাথে কন্ট্রাক্ট মিলে নাই ওটা আমি জানি না, বাট আমাদের তখন এটা একতলাই ছিল এবং কোনো ভাড়া হইতো না, আমরা যেটা থাকতাম ওই ফ্ল্যাটই। তো ভাড়াও দিতাম না, আমরা নিজেরাই থাকতাম। পরে একটা পর্যায়ে আম্মু এরকম করতেছে, করার পরে আমি তখন বললাম যে আম্মু তোমার সাথে আমার এরকম কথা ছিল না, তুমি আমাকে বলেছো তুমি এসব ছেড়ে দিয়েছো, ভালো হয়ে গেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমিও দেখলাম যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু মা আবার তুমি এগুলো শুরু করছো, এখন তুমি আবারও যাচ্ছ বা এই ধরনের খারাপ কাজের সাথে তুমি আবার জড়িয়ে যাচ্ছ। আম্মু তখন আমাকে বলতেছে এটা মিথ্যা, আমি এই ধরনের কোনো কিছু করি না। তো আমার কাছে অনেক প্রমাণ আছে, মানে আমি অনেকগুলো প্রমাণ পাইছি যে আম্মু দিয়ে এই কাজটা করে বা আম্মু যে খারাপ কাজগুলো করে তার অনেকগুলো প্রমাণ আমি পাইছি। এবং প্রমাণগুলো পাওয়ার পরে আমি তখন আম্মুকে একে একে প্রমাণগুলো ধরাই দিচ্ছি যে দেখো তুমি এটা করছো, তুমি ওইটা করছো, তুমি ওইটা করছো। একবার যে আম্মুর সাথে আমার খুব ঝগড়া লেগে যায় এবং ঝগড়া লাগার পরে আমার আম্মু বলে আমি এটা করছি তো করবো, আরও করবো, তোর সমস্যা কী, আমি করব, তোর মন চাইলে তুই বউ নিয়ে আমার বাসায় থাক এবং তোর মন যদি না চায় তুই বউ নিয়ে আমার বাসা থেকে চলে যা এবং আমার বাসা থেকে চলে যা, আমি এটা করবোই করব। এবং একটা পর্যায়ে দেখলাম যে এই বিষয়টা আমার উপর রাগ করে আম্মু আরও বেশি শুরু করছে এবং বেশি করতে করতে এটা বারিশার চাচা এবং বারিশার ফ্যামিলির মানুষরা জেনে যাচ্ছে, বারিশার মা, তারপরে অন্যরা এই বিষয়টা জেনে যাচ্ছে। আম্মা খুব বেপরোয়া চলাফেরা শুরু করে হঠাৎ করে, মানে প্রচুর বেপরোয়া। এমন করতে করতে তখন আমার বউ বারিশা প্রেগনেন্ট হয়, বারিশার পেটে বাচ্চা। তো এদিক দিয়ে বারিশার পরিবারও বুঝে গেছে যে আমার আম্মা এই ধরনের কাজ করে এবং তারা তখন করলো কি বারিশাকে আমার কাছ থেকে নিয়ে যাবে, বারিশাকে আমার কাছ থেকে নিয়ে যাবে, পেটের বাচ্চা সহ তারা নিয়ে যাবে। এবং মানে তাদের কথা হচ্ছে যত যাই হোক আমার মায়ের মতো একটা খারাপ মহিলার সন্তানের কাছে তারা তাদের মেয়েকে রাখবে না। একবার যে আমি খুব রেগে যাই, মানে প্রচণ্ড রকমের রেগে যাই এবং রেগে গিয়ে আমি কি করব না করব কোনো কিছু বুঝতে পারি না। একটা সময় আমি গভীরভাবে চিন্তা করি আমার মা যে এই ধরনের খারাপ কাজগুলো করে এবং কেন আমার মা এই ধরনের খারাপ কাজগুলো করে এবং আমার মায়ের মূল উৎস কী, আমার মা যে এই কাজগুলো করে তার মানে তার পুঁজিটা কী। তখন আমি বুঝতে পারি আমার মায়ের পুঁজি হচ্ছে আমার মায়ের ওই চেহারা এবং চেহারা বিক্রি করে আমার মা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে। আমার মায়ের চেহারা সুন্দর হওয়ার কারণেই বিভিন্ন শিল্পপতিরা, বিভিন্ন পয়সাওয়ালারা এবং বিভিন্ন বড় লোকের মাতক ছেলেরা আমার মাকে নিয়ে খেলা করতেছে এবং আমার মায়ের চেহারার কারণে আমার মাকে টানতেছে। আর আমার মায়ের যদি চেহারা না থাকে তাহলে তো আমার মা আর কখনো এই ধরনের কাজ করবে না এবং আমার মা এই সব খারাপ কাজের সাথে জড়িত হবে না।
তো আমি চিন্তা করছি কী করা যায়, আমি কিভাবে কি করতে পারি। এবং ওই সময় কিন্তু আমার মায়ের চলাফেরা ছিল খুব বড় লেভেলের লোকদের সাথে, মানে মোটামুটি যারা অনেক বড় লেভেলে, যাদের কথা আমি বলে শেষ করতে পারবো না, তাদের সাথে আমার আম্মার উঠা বসা, তারা আমাদের বাসায় আসতো। তো আমি যদি আম্মার উপরে ডিরেক্টলি কোনো একটা অ্যাকশানে চলে যাই, তাহলে আম্মু আমার অনেক ক্ষতি করে ফেলতে পারে, মানে আমার অনেক বেশি ক্ষতি করবে, হয়তো আমার নামে মামলা টামলা দিয়ে আমার সারা জীবন আম্মু জেলেই কাটাই দিবে। এবং এরকম ধমকিও আম্মু আমাকে মাঝে মাঝে দিচ্ছে যে তুই এটা করবি ওইটা করবি, আমি এটা করবো। আম্মু আমাকে ধমকাধমকিও করে সবসময়। তখন আমি চিন্তা করি কীভাবে আমার মাকে এই খারাপ পথ থেকে ফিরিয়ে আনা যায় এবং খারাপ জায়গায় থাকা আমার মাকে আমি ভালোর পথে আনতে পারি। এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার একটা সময় মনে হলো, আমার মায়ের যদি এই চেহারাটাই না থাকবে, যে চেহারা দিয়ে আমার মা এই ধরনের কাজগুলো করে, তাহলেই তো আমার মা ভালো হয়ে যাবে। আমি আমার মায়ের এই চেহারাটা রাখবো না, আমি আমার মায়ের এই চেহারাটা রাখবো না। আমার মা যে চেহারা দিয়ে এই ধরনের নোংরা কাজগুলো করে, আমি আমার মায়ের চেহারাটা নষ্ট করে দিব। কিন্তু চেহারা নষ্ট করব কী করে, কারণ আমার মা তো ঘরেই থাকে এবং সবসময় ঘরের মধ্যেই থাকে, বাসার মধ্যেই থাকে। তো আমি কিভাবে কী করব। একসময় আমি এটা নাম না বলি, এক ধরনের একটা পানি আমি কিনে আনি, এটা আমি আমার মায়ের মুখে মারবো। কিন্তু আমি এই পানিটা নিয়ে প্রত্যেক দিন পরিকল্পনা করি কীভাবে মারা যায়। এবং আমি বিষয়টা কারোর সাথে শেয়ার করি না, না বারিশা না আমি কারোর সাথে আমি বিষয়টা শেয়ার করি না। ইভেন আমার ওই সময় কিন্তু দুলাল চাচার সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল। বারিশার চাচা, উনি যেহেতু আমাদের এখানকার ম্যানেজার ছিল আমাদের ওই কোম্পানির, তো ম্যানেজার হিসাবে ওনার সাথে আমার সম্পর্কটা খুব ভালো। তো আমি কিন্তু ওনাকেও বিষয়টা বলি নাই যে আমি এরকম একটা কাজ করতে যাচ্ছি। সম্পূর্ণ নিজের যুক্তিতে আমি কাজটা করি, যে আমার মায়ের মুখটা যদি আমি পুড়িয়ে দিতে পারি, সুন্দর চেহারা যদি আমার আম্মুর না থাকে, তাহলে আমার আম্মুকে কেউ আর টানবে না, চাইবে না, এবং আমার আম্মু আর খারাপ কাজের সাথে জড়িত হবে না। আমি নিজের দুঃখ কষ্ট করে যেভাবেই পারি আমার মাকে আমি দুমুঠো ভাত খাওয়াবো, অন্তত খারাপ মানুষের হাত থেকে আমি মাকে রক্ষা করব। তো অনেক দিন বাসার দিকে যাই, যে বাসা আমার শুয়ে আছে, আমি এটা নিয়ে যাই, কিন্তু গেলে পরে আম্মুকে মারবো ওই সাহসটা আমার আসে না। মানে আমি যে মারবো, আম্মু মানুষ ঘুমাইলে কিন্তু তার চেহারা অনেক সুন্দর থাকে, অনেক নিষ্পাপ থাকে। তো মায়ের মুখের দিকে তাকে আমি অনেক দিন চোখের পানি ঝরাই, মানে অনেক দিন কান্না করি, যেটা আমি মায়ের মুখে মারবো, আবার ভাবি যে মারবো কি, আবার ভাবি কী করবো, মানে কোনো কিছুই বুঝতে পারি না। এরকম করতে করতে এই পানিটা কিন্তু সবসময় আমার পকেটেই থাকে, অলওয়েজ আমার পকেটে থাকে। একদিন হলো কি, সকালবেলা অনেক ভোরে আমাদের ওই রেস্টুরেন্ট, আমাদের ওই কমপ্লেক্সের মাঝে রেস্টুরেন্টও ছিল। তো একদিন আমি রেস্টুরেন্ট থেকে আমার নাইট ডিউটি ছিল, সকালবেলা ভোরে আমি বের হইছি। ওই পানিটা কিন্তু ওই সময় আমার পকেটেই আছে। তো আমি কিন্তু সবসময় মাস্ক এবং ক্যাপ, দুইটা জিনিস পরে বের হইতাম। আমার মোটরসাইকেল ছিল, তো আমি মোটরসাইকেলে করে আসতেছি, এবং আসার পরে হঠাৎ করে যে কোনো একটা বারের সামনে দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় আমি দেখলাম যে আমার মা ওই বারের সামনে দাঁড়িয়ে আছে। তার মানে সারা রাত মা বারে ছিল, এখন বাসায় যাবে, সিএনজি বা কিছুর জন্য অপেক্ষা করতেছে, এটা আমি দেখতে পাইলাম। তো এটা দেখতে পাওয়ার পরে আমার তখন এত পরিমাণে রাগ হইল, মানে ওই সময় ওই রাগের, আপনারা দেখবেন সকালবেলা কিন্তু মানুষজন কম থাকে রাস্তাঘাটে, এবং ভোরে মানে একদম রাস্তাঘাট ফাঁকা থাকে, অত মানুষ থাকে না, এবং আমাদের এরিয়াটা মোটামুটি অনেক ভিআইপি এরিয়া ছিল, এই জন্য মানুষের সংখ্যা খুবই কম ছিল। তো আমি দেখলাম যে মা এরকম করে দাঁড়ায় আছে, দেন আমি তখন সামনে গিয়েই আমার মুখটারে ঢাকলাম, ঢাইকা ওইখান থেকে বাইকটার আমি পার্ক করলাম, বলতে ইউটার্ন করলাম। ইউটার্ন করে আম্মুর সামনে আইসাই, মানে উনি দেখতে পায় না, আরেকদিকে তাকিয়ে আছে, আমি এক পাশ থেকে ওনার এটা মেরে দিছি, এবং এটা আমার মায়ের মুখের এক পাশে লাগছে। লাগার পরে মা তখন চিৎকার দিয়ে উঠছে, বাইক টান দিয়ে চলে আসছি আমি। এবং বাসায় আসার পরে আমি তখন হাত কাটতেছি ব্লেড দিয়ে হাত কাটতেছি। বারিশা বুঝতে পারে, ও আইসা আমার হাত চেপে ধরে, কী হয়েছে, তুমি হাত কাটতেছো কেন হাত কাটতেছো? আমি ওর কাছে কিছু বলি না, পরে বারবার বলতেছে কী হয়েছে, বলো না কেন। আমি বললাম কালকে রাতে মা বাসা আসছিল, আমাকে বলে না উনি তো বাসা আসে নাই, উনি বললো ওনার কোন বান্ধবীর বাসা থাকবে। আমি তখন বারিশা আমাকে বলতেছে আমার কাছে সত্য বলো কী হয়েছে। পরে আমি তখন বারিশার কাছে বলেছি, বারিশা এই ঘটনা, আমি এটা করে আসছি। আমাকে বলে কী বললা তুমি, এটা কী করলা, কোন জায়গায় মারছো? আমি অমুক জায়গায়। দেন বারিশা তখন বের হয়ে গেছে বাসা থেকে, আমি বাসার মধ্যে শুয়ে আছি। 2টার দিকে বারিশা তখন আসছে, দুপুর 2টার প্রায় 2টার দিকে বাসায় আসছে। আমি তখন বাসায় বসে আছি, আসার পর আমাকে বলতেছে যে মাসুম, এটা তুমি একটা কাজ করলা, কোনো সন্তান কি তার মায়ের সাথে এত বড় জঘন্য কাজ করতে পারে? তোমার বিবি কি একটাবার বাধা দিল না? যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরছে, যে মা তোমাকে এত বড় করছে, যে মা বাবা দাদা দাদি প্রত্যেকের ভালোবাসা দিয়ে তোমাকে মানুষের মতো মানুষ গড়ে তোলার চেষ্টা করেছে, তুমি সে মায়ের মুখে এত বড় একটা কাজ করে ফেললা, কীভাবে এটা করতে পারলাম মাসুম? আমি বলি তখন খুব কান্না করতেছি। আমি বললাম যে বারিশা দেখো, আমি কখনোই এটা করতে চাই নাই, কিন্তু আমার মাকে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনার এটা ছাড়া আর কোনো রাস্তা আমার কাছে নাই। ও আমাকে বলে কী বললা তুমি, আর কোনো রাস্তা নাই? নাইলে উনি এটা করতেই, তুমি যেই কাজটা করলে সে যদি মারা যাইতো, তুমি জানো তার একটা চোখ প্রায় নষ্ট হয়ে গেছে এবং তার অবস্থা খুব খারাপ। তুমি কি জানো যে এখানে তোমাকেও খুঁজতেছে পুলিশ, এরকম। আমি বললাম পুলিশের কাছে আমি ধরা দিব,
আমি ধরা দিব পুলিশের কাছে। ও আমাকে বলতেছে পাগলামি করো না, যেটা করে ফেলছো এটার তো কোনো মাসুল নাই, এটা তো আর ফিরে আনতে পারবো না, কিন্তু তুমি এখনও ভালো আছে, এখনও ভালো থাকো, তুমি এটা করো না, আমি যেমনি পারি আমি মাকে সুস্থ করে বাসায় আনবো। আমি তখন যে চাকরিটা করতাম ওই চাকরিটা আমি প্রায় ছেড়ে দেওয়ার মতো, তখন কান্নাকাটি করতেছি, 24টা ঘন্টা বাসায় বসে বসে কাঁদি। অনেক দিন পর্যন্ত আমার মা হসপিটালে ভর্তি থাকে। অনেক দিন পর আমার মা তখন হসপিটাল থেকে বেরিয়ে আসে, এবং মা হসপিটাল থেকে বেরিয়ে আসার পরে যে হোটেলের এই ঘটনাটা, ওই হোটেলের সিসি ক্যামেরা এটা ওইটা টেনে মা বাসায় আসার পরে হঠাৎ করে একদিন আমাকে পুলিশ বাসায় এসে ধরে ফেলে। পুলিশ আমাকে বাসায় এসে ধরে, এবং ধরার পরে তদন্ত সাপেক্ষে তখন বেরিয়ে আসে যে আমি অ্যাসিড মেরেছিলাম বা আমি এই কাজটা করেছিলাম। এবং সেখান থেকে আমাকে তখন ধরে নেওয়ার পরে এবং বাড়িতে তখন আম্মুকে বোঝা যে আম্মু দেখেন ও এটা করছে, বা আপনি এটাকে পাবলিক করেন না বা মানুষকে জানায়েন না, এখন ও আপনাকে ভালো করার জন্যই করছে, ওকে এখান থেকে যেভাবেই পারেন নিয়ে আসেন। আমি প্রায় তারপরও 2 মাসের মতো জেলে ছিলাম। 2 মাস জেলে থাকার পরেই আমার মা নিজেই আমার থেকে মামলা উঠে আমাকে ওখান থেকে নিয়ে আসছে। তো যখন আমাকে বাসায় নিয়ে আসে তখন আমি আম্মুর সাথে খুব কথা বলি না, অলওয়েজ এক ঘোড়া হয়ে বসে থাকি, মন খারাপ করি, খুবই মন খারাপ করে বসে থাকি। আম্মু তখন আর কোনো দিকে যায় না, কারো কাছে মুখ দেখায় না, মুখ ঢাইকা রাখে। একই ঘরের মধ্যে থাকি, একই বাসায় থাকি, মা ছেলে কেউ কারোর সাথে কথা বলি না। দুজনের মাঝে এক অজানা কষ্ট কাজ করে। 24টা ঘন্টা আমি তখন কান্নাকাটি করি। আম্মুও খাওয়া দাওয়া করে না, আমিও করি না। বাড়িতে আমাকে বুঝায়, এক পাশ থেকে আমাকে বুঝায়, আরেক পাশ থেকে আম্মাকে বুঝায়। এক পাশ দিয়ে আমাকে খাওয়াই দেয়, আরেক পাশ থেকে জোর করে আম্মাকে খাওয়াই দেয়। এরকমের ভিতরে হঠাৎ করে বারিশের যে চাচা, দুলাল চাচা, তিনি একদিন আমাকে হঠাৎ করে বলে বসলো। উনি আমাকে বলে যে দেখো, আসলে তোমার আম্মুর এই রকম কষ্ট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তোমার আম্মুর কোনো জীবন সঙ্গিনী নাই, তার কোনো জীবন সঙ্গিনী নাই। তুমি তোমার মায়ের মুখটা না পুড়িয়ে দিয়ে তুমি যদি তোমার মায়ের জন্য একটা ভালো সুদর্শন পুরুষ খুঁজে দিতা, যে মানুষটা তোমার আম্মাকে বিয়ে করবে এবং তোমার আম্মুকে বিয়ে করার পরে তিনি তোমার আম্মুর সাথে থাকবে, তোমার আম্মুর সাথে সুখ দুঃখ শেয়ার করবে, তোমার আম্মুকে এখানে ওইখানে ঘুরতে নিয়ে যাবে, এবং একটা সময় দেখতে যে তোমার আম্মু ওই খারাপ পথ থেকে চলে আসছে, তুমি এইটা না করে সম্পূর্ণ ভুল পথে অনুপ্রেরিত হয়ে তুমি তোমার মায়ের উপরে অত্যাচার করেছো, একজন সন্তান হিসাবে তুমি এই কাজটা ভালো করোনি। ইনি যখন আমাকে এভাবে বলে, আমি তখন বুঝি যে আসলে এই ঠিক, আমি এই কাজটা ঠিক করি নাই। আমি সন্তান হয়ে আমার মায়ের উপরে সবচেয়ে বড় জুলুমটাই করেছি। আমি তখন চিন্তা করি যে কী করা যায়, আমি কি করতে পারবো। উনি আমাকে বলে এখনও সময় আছে, তোমার মা তো আর কোনো কিছু করতে পারবে না, দেখো কি করতে পারবা, তোমার মা নিঃসঙ্গ জীবন কাটাইতেছে, তার একটা সঙ্গীর ব্যবস্থা করো। তো ওই সময় আর আমার মাকে কে বা বিয়ে করবে, এবং আমার মায়ের এক পাশে মুখ পোড়া, এবং তখন তো এখন তো আর কোনোভাবেই সম্ভব না। এমন করতে করতে একটা সময় বারিশ আমাকে বলতেছে যে মাসুম, তুমি যদি আমার কথা মানো বা আমার কথা শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে পারি। আমি বললাম কী প্রস্তাব? ও আমাকে বলে আমার দুলাল চাচা কিন্তু তোমাকে বিয়ে, মানে তোমার আম্মুকে বিয়ে করতে চায়। তো ওই সময় কিন্তু দুলাল চাচার বউ ছিল না, তার বউ মারা গেছে, সন্তান আছে, দুইটা ছেলে আছে, এবং বারিশাকে উনি ওনার নিজের মেয়ের মতোই দেখে। পরে আমি বললাম যে কী বলো, তোমার চাচা? বলে হ্যাঁ, তোমার আম্মুর এই দুঃখের জীবনের কথা শুনে তোমার আম্মুর প্রতি আমার চাচার এক ধরনের মায়া কাজ করে, এক ধরনের ভালোবাসা কাজ করে। সে তোমার আম্মুকে মন থেকে অনেকটা পছন্দ করে ফেলেছে, এবং তোমার আম্মুর জীবনের বাকি সময়টা তিনি তোমার আম্মুর সাথে থাকতে চায়। এখন তুমি যদি তোমার আম্মুকে ওনার কাছে বিয়ে দাও বা তোমার আম্মুকে তুমি বুঝাও, আমি তো বলতে পারি না, কারণ আমার তো চাচা, তোমার আম্মু আবার কী মনে করে, তুমি বুঝাও। আমি বলি আম্মু তোমার সাথে কথাই বলে না, আমার সাথে তো কথাই বলে না। তো আমাকে বলে যে আজকে আমি আম্মুকে তোমার কাছে নিয়ে যাবো, এই তুমি আম্মুর কাছে আসবা, এসে তুমি আমার পা ধরে কান্না করবা। সন্তান যতই অপরাধ করুক না কেন, যদি মায়ের পা ধরে কান্না করে ফেলে তাহলে মা মাফ করে দেয়। তোমার মা তোমাকে মাফ করে দিবে, তুমি এসে তোমার আম্মুর পা ধরে চিৎকার করে কানবা। তাই আমি বললাম যে ঠিক আছে। পরে এশার নামাজের পরে বারিশা তখন আমাকে ডাক দিল। মানে বিষয়টা এরকম হতো যে রান্না বাড়ার পরে আমাদের বাসায় কাজের লোক ছিল, তো বারিশা কী করতো, আমার খাবারটা আমার রুমে নিয়ে যেত, আম্মুর খাবারটা আম্মার রুমে নিয়ে যেত, মানে দুইটা খাবার দুইটা রুমে নিয়ে যেত, দেন আমরা তখন খাবার খাইতাম। মানে মা ছেলের মাঝে কোনো সম্পর্ক ছিল না। ও আমাকে তখন নিয়ে যাওয়ার পর আমি তখন মায়ের পা ঝরে ধরে চিৎকার করে কান্না করে ফেলি যে আম্মু আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, এবং তুমি আমাকে মা মাফ করে দাও। চিৎকার করে কাঁদতেছি। মা তখন আমাকে জড়ায় ধরে। মা কীভাবে কাঁদে, মা আমাকে বলে এই দুনিয়াতে কোনো মানুষ চায় না, এই দুনিয়াতে কোনো মেয়ে চায় না সে পতিতালয়ের হতে বা সে খারাপ কাজ করতে, এটা কোনো মানুষই চায় না, কোনো মাই চায় না, কোনো মেয়েও চায় না।
কিন্তু আমি কেন এই কাজের সাথে জড়ালাম? আমার জীবনটাকে, আমার এই জীবনটাকে, আমার ছোট্ট জীবনটাকে তছনছ করে দিয়েছে মানুষরূপী কিছু অমানুষগুলা, যারা আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় বিক্রি করেছে। আমি দিনের পর দিন নিজের দেহ বিক্রি করেও একটা টাকাও পাইনি। আমাকে যে কতটা কষ্ট দিয়েছে, আমার গল্প যদি তুই শুনিস, তুই নিজের চোখের পানি ধরে রাখতে পারবি না, তুই নিজে নিজে সহ্য করতে পারবি না। আমি ছোটোবেলা থেকে একই খাটে তোকে এক পাশে রাখতাম, অন্য পাশে আমি অবৈধ কাজ করতাম। এক খাটের মধ্যেই অনেক পুরুষ মানুষ ছিল যারা আমার সাথে অবৈধ সম্পর্ক করার সময় তোর হাত ধরতো, তোর নিয়ে টানাটানি করতো। আমার খুব খারাপ লাগতো, আমি তোকে বলে বোঝাতে পারবো না। তো আমি সেই জীবনটা পার করে আজকে এই পর্যন্ত আসছি। আমি জানি আমি এটা করতেছি, আমি এটা অন্যায় করতেছি। তুই যে আমাকে বলিস আমি টাকা পাবো কই? আমার কাছে তো জমানো কোনো টাকা নাই। আমাদের কাছে যে জায়গাটা আছে এবং ওই জায়গার ভিতরে আমরা বাড়ি বানাই ফেলছি, আমরা কোনো বাসা ভাড়াও দিচ্ছি না। তো চলার জন্য তো টাকার প্রয়োজন। আমি সবসময় যাই না, সপ্তাহে 1 দিন কি 2 দিন বাড়ে গেলে আমার যে টাকাটা হয় সেই টাকাটা দিয়ে আমরা পুরোটা মাস চলতে পারি। তুই যে পরিমাণের বেতন পাচ্ছিস, ওই বেতনে তো আমরা পুরো মাস চলতে পারি না। আমার আম্মুর কথাগুলো শোনার পর আমার তখন চোখে পানি চলে আসে। আমি তখন আম্মুর পা ধরে কান্না করে বলে, আম্মু ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনোই তোমার মনে কষ্ট দিব না, বা সব কিছু থেকে মা আমরা একটা ভালো জীবন শুরু করব। আম্মুর পায়ে ধরে কান্নাকাটি করে আম্মুকে বুঝাই। আম্মুও আমার বুঝ নেয়, আমাকে বুঝতে পারে, এবং বুঝতে পারার পরে দেন আম্মু আমি তখন মোটামুটি এক হয়ে যায়। এক হয়ে যাওয়ার পর আমি তখন আম্মুকে ওই প্রস্তাবটা করি যে দুলাল চাচার বিষয়ে তুমি এটা করো। আমার আম্মা ধরেই বলতেছে যে না, আমি এটা করব না, আমি এটা করব না, এবং এটা আমার প্রয়োজন নাই। আমি তখন বললাম যে মা, প্রয়োজন নাই ঠিক আছে, কিন্তু তুমি তোমার পুরো জীবনটা এরকম করে কাটাইলা। তোমার পুরো জীবনে তুমি একটুখানি সুখের স্পর্শ পাইলা না। দুঃখ, কষ্ট, অগাধ যন্ত্রণার মাঝে তোমার দিনগুলো কাটলো। তোমার কাছে আমার একটি অনুরোধ, তুমি যেমনি পারো, তুমি যেভাবেই পারো, তুমি এই কাজটা করে তুমি দুলাল চাচাকে বিয়ে করো, অথচ বাকি জীবনটা একটা সঙ্গী নিয়ে তুমি কাটাও। তুমি তোমার জীবনে কোনো সঙ্গীর স্পর্শ পাও নাই। আমার মা তখন আমার দিকে তাকায় রাজি হচ্ছে না। বাড়িসেও বুঝায়, আমিও বুঝাই, এবং একটা পর্যায়ে আম্মু তখন রাজি হয়। কিন্তু আম্মু আমাকে বলে আমার মুখের একটা সাইড পোড়া, এবং আমার বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে। এই জায়গায় থেকে এই লোকটা আমাকে কেন বিয়ে করতে চায়? এবং তিনি যথেষ্ট সুদর্শন, দেখতে শুনতে ভালো, তিনি চাইলে তো অনেক ভালো মেয়েকেও বিয়ে করতে পারে। আমি তখন আমার আম্মুকে বললাম যে আম্মু, তিনি মূলত তোমাকে দেখে তার অনেক মায়া লাগছে, এবং তার ভিতরটাই সে অনেক কষ্ট পাইছে। তোমার জীবনের গল্পটা শুনে সে নিজে অনেক বেশি মর্মাহত হয়েছে, এবং তার ওই কষ্টের জায়গা থেকে সে তোমাকে বিয়ে করে একটা নতুন জীবন দিতে চায় মা। এটা তার ভিতরে একটা আশা জাগছে, অতটুকুই। বলার পরে আম্মু তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এরকম করেই বলতেছিস, তাহলে আমি আর কী বলবো। তো যাই হোক, এবার খুবই ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করা হয়, খুবই ছোটোখাটো, কোনো মানুষকে ইনভাইট করা হয় না, শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির পক্ষের কিছু মানুষ, এবং আমার পক্ষে তো কেউই নেই, আমার আম্মুর 2-1 বান্ধবী, এবং তাদের করেই তখন ওই বারিশার চাচার সাথে, দুলাল চাচার সাথে আমার আম্মুর তখন বিয়ে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আম্মুর বিয়ে হয়ে যায়, এবং বিয়ে হয়ে যাওয়ার পর তখন দুলাল চাচা আমাদের বাসায় আসতো যাইতো, এবং তিনি আমাদের বাসায় থাকতো। তো একটা সময় আমি দেখলাম যে আমাদের যেই ইয়েরা ছিল, রেস্টুরেন্ট প্লাস কমপ্লেক্সটা ছিল, ওইটা আমাদের মালিক বিক্রি করে দেয় অন্য একটা কোম্পানির কাছে, অন্য একটা মালিকের কাছে বিক্রি করে দেয়। এবং বিক্রি করে দেওয়ার পরে এই যে মালিকটা আসছে, ওই মালিকটা তার নিজের আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন বড় বড় পোস্টে বসাই দিচ্ছে। দুলাল চাচা আগে যে পোস্টে ছিল, এবং আমি আগে যে পোস্টে ছিলাম, আমাদের ওই পোস্টগুলো ক্যান্সেল করে আমাদের অনেক নিচের পোস্টে নামিয়ে দেয়, এবং বেতনও অনেক টাকা কমিয়ে দেয়। দেখা যায় আগে যদি বেতন পাইতাম 30,000, এখন বেতন পাচ্ছি 10,000, 3-এর 2 অংশ বেতনে আমাদেরকে দিচ্ছে না। অবস্থাটা এরকম হয়ে গেল, এবং নতুন মালিক আসার পরে বিভিন্ন ধরনের বড় বড় পোস্টের ভিতরে সে তাদের আত্মীয় স্বজন বা মালিকের নিজস্ব লোকগুলোকে বসাতে শুরু করলো। তো একবার আমি তখন খুব ভেঙে পড়ি যে কী করবে এখন, এভাবে তো চলা যায় না। এবং তখন পারিবারিক অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, খাবার দাবারও ঠিকমতো হচ্ছে না, বা বাসা আছে ঠিক আছে, অনেক দামি ফ্ল্যাটে থাকতেছি এবং খুবই ভালো অবস্থানের মধ্যে থাকতেছি, বাট ইনকাম তো নাই, ইনকাম তো নাই বললেই চলে, এরকম আর কি। তো এভাবে যেতে যেতে আমি তখন হঠাৎ করে চিন্তা করলাম যে আমি আর দেশে থাকবো না, আমি বিদেশের দিকে মুভ করব। কারণ অনেকেই আছে হোটেল লাইনে বিদেশে গিয়ে খুব ভালো ভালো অবস্থানের মধ্যে চলে যাচ্ছে, এবং তারা ভালো ভালো টাকা ইনকামও করতেছে। এরকম করতে করতে আমি তখন আমাদের ঢাকাতে অনেকগুলো ট্রাভেল এজেন্সি ছিল, বিভিন্ন এজেন্সিতে আমি তখন কথাবার্তা বলি, এবং তাদের সাথে কথাবার্তা বলে এক পর্যায়ে আমি আমার পাসপোর্টটা তাদেরকে দিই। এবং পাসপোর্টটা দেওয়ার পরে, তাদেরকে পাসপোর্ট দেওয়ার পরে তারা তখন বিভিন্ন দেশের ডেলিগেটার আসে, এবং ডেলিগেটারদের সাথে কথা বলে। যেহেতু আমি বাংলাদেশে একটা ভালো হোটেলে চাকরি করেছি, এই জন্য হোটেল লাইন সম্বন্ধে আমার খুব ভালো অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতার সূত্র ধরে আমাকে তখন তারা বিভিন্ন কোম্পানির সাথে ডেলিগেটার আসছে, আমাকে ইন্টারভিউ দিচ্ছে। এমন করতে করতে বাহরাইনের একটা কোম্পানি, অনেক ভালো একটা কোম্পানি, নামি একটা কোম্পানি, ওই বাহরাইনের কোম্পানিটার সাথে
ইনিরা তখন আমাকে কথা বলাই দেয় এবং আমাকে ইন্ট্রোডাকশন করাই দেয়। আমি ওখানে যাই, তাদের সেই ইন্টারভিউ দিই। ইন্টারভিউ দেওয়ার পরে আমি পাশ করি। পাশ করার পরে তারা আমাকে মানে ভিসার সমস্ত খরচ তারাই দেয়। ভিসার সমস্ত খরচ তারা দেয়, আমি শুধু টিকিটের টাকাটা দিয়ে আমি তখন মালয়েশিয়াতে যাব। কিন্তু ওই সময় দুলাল চাচা, বারিশা, আমার আম্মু এবং সবাই আমাকে অনেক ভালোবাসতো এবং আমাদের ওই পরিবারের মাঝে পারস্পরিক অনেক মধুর সম্পর্ক ছিল। প্রত্যেকে অনেক ভালোভাবে চলাফেরা করতো এবং দুলাল চাচার যে বাকি দুটো ছেলে ছিল তারাও আমার আম্মুকে আম্মু করে ডাকতো, আমার আম্মুর সাথে মিশতো, আমার আম্মুর সাথে কথাবার্তা বলতো। মানে সর্বদিক থেকে তাদের সবার মাঝে খুব মধুর সম্পর্ক, ভালোবাসাবাসি ছিল। তো আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমার আম্মু তো এখন ভালো আছে, সবাই আমার আম্মুকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাচ্ছে, আম্মুর সেবা যত্ন করতেছে, আম্মুকে আদর করতেছে এবং আম্মুর ভিতরে যে অজানা কষ্টটা ছিল ওই কষ্টটা সবাই ভাগাভাগি করে আমার আম্মুকে বর্তমানে অনেক বেশি সুখে রাখছে। তো আমি তখন চিন্তা করলাম আমার আম্মু তো ভালোই আছে, তাই আমার কোনো সমস্যা নেই। এবার আমি সবার সাথে কথাবার্তা বলে আমি বাহরাইনে চলে যাই এবং বাহরাইনে আমি হোটেল ভিসায় যাই এবং আমি একটা বিচের পাড়ে, সাগর পাড়ে একটা হোটেলে চাকরি করি। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো অবস্থানের মধ্যে যাই। প্রায় মাস শেষে 50-60 টাকার মতো আমি ইনকাম করতেছি এবং প্রতি মাসে বারিশের জন্য টাকা পাঠাইতেছি। বারিশের জন্য টাকা বাড়াচ্ছি। বারিশ আমার আম্মাকে এত যত্ন করে, সবসময় ভিডিও কল দিয়ে আমার আম্মাকে দেখায় এবং আম্মুর সমস্ত রকমের মানে আম্মুকে একটুখানি কোথাও বসতে দেয় না বা আম্মুকে কোথাও রকমের এক বিন্দু পরিমাণের কষ্ট পেতে দেয় না। আম্মু অসুস্থ জানলেও সারা রাত আমার আম্মুর পাশে বসে থাকে, আম্মুর এত সেবা করে, যত্ন করে, আম্মুর পাশে থাকে। আম্মুর এরকম করতে করতে একটা পর্যায়ে মানে আমার আম্মু মানে আমি বাহরাইন যাওয়ার প্রায় 1 থেকে 1.5 বছর পরে আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, খুব অসুস্থ হয়ে যায়। তো এত যে অসুস্থ হয়েছে যে আম্মুকে হসপিটালে ভর্তি করাইতে হয়। কী অসুখ? সমস্যা হচ্ছে আমার আম্মুর মানে পায়খানার সাথে রক্ত যাইতো। তো আমি প্রথমে ভাবছিলাম যে ক্যান্সার বা এরকম কিছু, তো বিভিন্ন ডাক্তার দেখানো হয়, তো ডাক্তার পাইলস বা এরকম কিছু বলে। বাট পাইলস হওয়ার পর আমার পেট অনেক বেশি ফুলে যায়, ব্যথায় আমার আম্মু কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করে। তো যাই হোক, সেখান থেকে আমার আম্মুকে তারা কি জানি একটা অপারেশন করে। অপারেশন হওয়ার পরে আবার আম্মু তখন বাড়িতে আসে, বাসায় আসলে তখন আম্মু অনেক অংশে একটু চুপচাপ হয়ে যায়। আগে যেরকম একটু চঞ্চলই থাকতো, সবার সাথে কথাবার্তা বলতো, হই হুল্লা করতো, বাট এরকমটা আর করে না, একটুখানি শান্ত হয়ে যায়, চুপ হয়ে যায়। তো তখনই আমি ওইখানে একটা হোটেল দেওয়ার একটা পরিকল্পনা করতেছি, আমার কিছু টাকারও প্রয়োজন। তখন আমি দুলাল চাচার সাথে কথা বলি, জি একটা রেস্টুরেন্টে কথা বলি। আমি বাংলাদেশি টাকায় প্রায় এখানে 30 লাখ টাকা হইলে আমি রেস্টুরেন্টটা নিতে পারবো। তো আমার কাছেও তো জমানো কিছু টাকা ছিল এবং বারিশেরও কিছু গয়নাগাটি আছে এবং দুলাল চাচার কাছে কিছু টাকা আছে। তখন আমি বারিশা আর দুলাল চাচারে বললাম যে আমার যদি পারেন অন্তত বেশি না 10 থেকে 15 লাখ টাকা যদি জোগাড় করে দিতে পারেন এবং বাকি টাকাটা আমি ম্যানেজ করে এই রেস্টুরেন্টটা নিয়ে নেব এবং রেস্টুরেন্টটা অনেক ভালো চলবে। আমি যদি এই রেস্টুরেন্টটা নিতে পারি তাহলে আমরা সবাই মিলে বাহরাইনে এসে সেটেল হয়ে যাব। বাংলাদেশে আমাদের যে ফ্ল্যাটটা সেটা ভাড়া দিয়ে দিব, বাড়িটা আছে বাড়িটা ভাড়া দিয়ে দিব, দিয়ে মানে সবাইকে নিয়ে চলে আসবে এখানে, বাহরাইনে এসে থাকবো, এই পরিকল্পনা। এই কারণে বিজনেস করলে অনেক বেশি টাকা ইনকাম করা যাবে। তো তখন দুলাল চাচা আমাকে বললাম একটা কাজ করি, আমি তোমাদের বাড়িটা, আমার কাছে তো ওরকম কোনো ক্যাশ ক্যাপাবিলিটি নেই এবং বারিশার কাছে যে গয়নাগাটি আছে ওগুলো বিক্রি করলেও হবে না, তোমার কাছে এরকম ঋণ ফিন করে ব্যবসা করা যাবে না, তোমার যে বাড়ি আছে তোমাদের বাড়িটা ব্যাংকের কাছে লোন মানে ব্যাংকের কাছে দেবো, ব্যাংক থেকে লোন নিব তোমাদের বাড়ির নামে। তো তোমাদের বাড়ির নামে ব্যাংক থেকে লোন নিলে লোনের ওই টাকাটা তোমার জন্য পাঠাবো 30 লাখ, তুমি সম্পূর্ণ 30 লাখ টাকা দিয়ে তুমি তোমার বিজনেস শুরু করো, কারো থেকে ঋণ করার দরকার নেই। উনি আমাকে বলতেছে, তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি আসি, আমি স্বপ্নের সাথে এই কাজটা করি। উনি আমাকে বলে যে না, তুমি যে রেস্টুরেন্টটা নিয়েছো তুমি ওখানে টাইম দাও, ওখানে সময় দাও এবং আমি টাকার ব্যবস্থা করি। আমার তো অনেক ভালো ভালো লোকদের সাথে লিঙ্ক আছে, আমি তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে ধরে আমি বাড়ির লোনটা পাস করাবো এবং লোনটা পাস করানোর পরে আমি তখন সব কিছু করবো। এই কথা বলে তিনি তখন বাড়ির লোন করবে, এটা নিয়ে আমার আম্মুকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আম্মুর কাগজপত্র ঠিকঠাক করতেছে, এটা করতেছে। তো আমিও তখন এরকম করে চলতেছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে উনি বাড়ি থেকে লোন উঠালো, 30 লাখ টাকায় লোন উঠালো। উঠে উনি 5 লাখ টাকা রাখলো, 5 লাখ টাকা আমাদের কাজ আছে লোন উঠানোর জন্য, এখানে কিছু খরচ গেছে এবং আনুষঙ্গিক আমাদের বাসায় কিছু টুকিটাকি কাজ আছে, এগুলোর জন্য উনি 5 লাখ টাকা রেখে 25 লাখ টাকা আমার জন্য পাঠাইলো। বাংলাদেশ থেকে বাহরাইনে পাঠালো 25 লাখ এবং 25 লাখ পাঠানোর পরে বাকি 5 লাখ টাকা আমি আমার থেকে দিয়ে আমি তখন এই হোটেলটা নিয়ে নিলাম এবং হোটেল নিয়ে নেওয়ার পরে দেখতেছি আলহামদুলিল্লাহ হোটেল বিজনেস খুব ভালো হচ্ছে, ইনকাম সোর্স অনেক ভালো হচ্ছে। তো এবার আমি বারিশাকে প্রায় আরও 1 বছর আমি ওই হোটেলে থাকি, আর এর মাঝে কিন্তু আমার মানে আমার অবস্থাটা এরকম যে এর মাঝে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, বারিশা কিন্তু একবার ভেবি কনসেপ্ট করে, ভেবিটা কিন্তু নষ্ট হয়ে যায়, বেবিটা নষ্ট হয় কিন্তু এরপরে আর ভেবি হয় না, বারিশারও ভেবি হয় না, আর আমি ভেবির বিষয়ে কিছু বলিও না কারণ আমি তো বিদেশে আছি।
তো হোটেলটা নেওয়ার 1 বছর পর আমি অনেক আয় উন্নতি করি, অনেক উন্নতি, অনেক টাকা হয়। দেন আমি তখন বাড়ি এসে এবং আমার চাচা এবং মাকে আমি বলি যে আপনারা এসে আমার রেস্টুরেন্টটা দেখে যান। তো আমার আম্মু খুব অসুস্থ, আম্মু অসুস্থ থাকার কারণে আম্মু আসলো না, বাড়িও আসলো না, শুধু দুলাল চাচা আসছে। তিনি আসছে আমার জন্য ভিজিট ভিসা নেই, উনি আসে এবং আনার পর উনি তখন আমার রেস্টুরেন্টটা দেখে। দেখে উনি প্রায় 20-25 দিনের মতো আমার এখানে থেকে সব কিছু দেখে তিনি অনেক খুশি হয় এবং পরে তিনি বলে যে আমি দেশে যাচ্ছি, গিয়ে তোমার আম্মুকে এবং বারিশাকে নিয়ে আমরা এই দেশে মুভ করে সবাই মিলে চলে আসবো। তো ওনাকে আমি সব কিছু দেখাইলাম, উনি আমাকে বলে আমি দেশে গিয়ে সবাইকে নিয়ে চলে আসবো। এরকম কথা বলি উনি তখন ইয়েতে গেল, ঢাকাতে ব্যাক করলো। ঢাকাতে ব্যাক করার পরে প্রায় উনি ঢাকাতে ব্যাক করার 4 থেকে 4.5 মাস পরে, এরকমই হবে 4 থেকে 4.5 মাস পরে, মানে হঠাৎ করে মানে কেমন জানি ওনাদের মাঝে আমি একটু কথাবার্তার মাঝে একটু পরিবর্তন পাচ্ছিলাম। পরিবর্তন বলতে এরকম, যেমন বারিশার সাথে আমি আগে কথা বলে বারিশ আমাকে খুব টাইম দিত, আমার সাথে অনেক কথা বলতো, বাট এখন কেমন যেন আমাকে একটু স্কিপ করে, খুব বেশি একটা আমার সাথে কথা বলতে চায় না। এবং দুলাল চাচাও কোন একটা বিজনেস ধরে, ওই বিজনেস নিয়ে তারা খুব মানে ইয়ের মধ্যে আছে, খুবই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, মানে কী জানি করতেছে। তো এরই মাঝে আমি তখন দেশে যাব, আমি বললাম যে আমি দেশে যাব, যেহেতু তারাও এরকম একটু কেমন জানি সবার ভিতরে একটা আমি মানে সন্দেহের একটা প্রলোভ পাচ্ছিলাম, মানে সন্দেহ করতেছিলাম যে তারা কেন আমার সাথে কেমন জানি একটু চেঞ্জ হয়ে গেলো সবাই। আমি টিকিট কাটলাম, দেশে যাব। আমি দেশেও গেলাম, কথা ছিল যে বারিশা এবং দুলাল কাকে তারা আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর আমি কাউকেই পাইনি, তারা কেউই আসে নাই। তো আমি নামার পরে বারিশার ফোনে কল দিই, ইমোতে কল দিই, তার নাম্বার মানে ইমোতে কল ঢুকে না, দুলাল কাকার ইমো ছিল তো ইমোতেও কল ঢুকে না। আমি ওখান থেকে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরেই আমাদের বাসায় একটা কাজের মেয়ে আছে, সে আগেও আছে অনেক বছর ধরে আমাদের বাসায়, ও আছে, ওরে দেখলাম। তারপরে দেখি আম্মু আছে, আম্মু অনেক অসুস্থ, মানে শোয়া থেকে উঠতে পারে না, মানে ভীষণ রকমের অসুস্থ। তখন আম্মুরে জিজ্ঞেস করলাম যে আম্মু বারিশা কোথায়, দুলাল চাচা কোথায়, আম্মু বলতে পারে না। তো আমি তখন আমাদের কাজের মেয়েটাকে জিজ্ঞেস করলাম, বলে তারা তো 2 দিন আগে আমাদের বাসা থেকে বেরোইছে, কোথায় জানি যাবে বলছে। তো কোথায় যাবে বলছে এটা আমি জানি না, বাট এরকম করে খোঁজ করতেছি, মানে ওই দিনটা কেটে যায়, এর পরের দিনও কাটে, আমি পাই না। এবং 3য় দিনের দিন আমি তখন আমার শ্বশুর বাড়িতে যাই। তো তারা কিন্তু মূলত ঢাকাতে ভাড়া থাকতো, আমার শ্বশুর শাশুড়ি, আমার শাশুড়ি, আমার শ্বশুর তো নাই, শাশুড়ি এবং দুলাল চাচা এবং ওনার 2 ছেলে ওইখানে ভাড়া থাকতো। বাট যাওয়ার পরে দেখলাম যে তারা ওই ভাড়া বাসাতে নাই, তারা বাসা পরিবর্তন করে ফেলছে। কোথায় গেছে সেটা আমি জানি না, কোন জায়গায় গেছে ওইটা আমি আর বলতে পারি না। তো সেখান থেকে প্রায় 5 থেকে 6 দিন কেটে গেছে, আমি তাদের কোনো সন্ধান পাই না। 5-6 দিন কেটে গেছে, আমি তাদের কোনো সন্ধান পাই না। সন্ধান না পাওয়াতে কিরে কোথায় গেল, কই গেল, পাই না না পাইতে একটা পর্যায়ে আমার তখন হঠাৎ করে মনে কোথায় যেতে পারে, মানে কোন জায়গায় যেতে পারে, কোন জায়গায় তারা গেল, এরকম করে না পাওয়ার পরে দেন আমি তখন আরেকটা জায়গায় গিয়ে কথা বলি। কথা বলার পরে সেখান থেকে আমি বারিশার আমার যে কাবিনের পেপার ছিল, কাবিনের পেপার বের করি। বারিশার ঠিকানা অনুযায়ী আমাকে যেই ঠিকানা দিয়েছিল, বলেছিল তাদের বাড়ি কুমিল্লাতে, এবং কুমিল্লার যে ঠিকানা আমাকে দেওয়া হয়েছিল, আমি সেই ঠিকানা অনুসারে যেয়ে দেখি ওইখানে বারিশাদের কোনো পরিচিতিই নেই। মানে বারিশা আমাকে যেই আইডি কার্ডের উপর আমাকে বিয়ে করেছিল, এটা আসলে রিয়েল ছিল না, এটা পরিপূর্ণভাবেই ফেক ছিল। তো এরপরে যাক, এটা আমি সামলালাম, কী হয়েছে না হয়েছে আমি তো ওইটুকু আর জানি না। তার প্রায় কিছুদিন পরেই আমি বাড়িতে যাওয়ার প্রায় 15 থেকে 16 দিন পরে ব্যাংক থেকে নোটিশ আসা শুরু হয়েছে যে আমরা ব্যাংক লোন পরিশোধ করতেছি না। তো আমি 30 লাখ টাকা উঠেছি, 30 লাখ টাকা উঠাই আমি ওইখানে দিয়ে ব্যবসা শুরু করছি। তো ব্যাংকের লোন যখন আসে, আমি লোনের ডিটেলস যখন দেখতে পারি, তখন আমি দেখতে পাই যে আমার আম্মুর নামে ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন করা হয়েছে। এবং তারা মূলত আমাদের এই বাড়িটা বিক্রি করার একটা পরিকল্পনা করতেছিল, বাট বাড়িটা বিক্রি করতে পারে নাই। বিক্রির জন্য অনেক লোকদের সাথে কথাবার্তা বলেছিল, কিন্তু বাড়িটা বিক্রি করতে পারে নাই, বিক্রি করার কোনো সুযোগ পায় নাই। জাস্ট ব্যাংক লোন করে ব্যাংক কর্মকর্তার মাধ্যমে কীভাবে টাকা পয়সা দিয়ে আমাদের বাড়িটা যদি বিক্রি করা হয়, হয়তো খুব বড় হইলে জায়গাটাকে সব কিছু মিলিয়ে 1.5 থেকে 2 কোটি টাকা বিক্রি করা যাবে বর্তমান সময়ে। কিন্তু 1.5-2 কোটি টাকার জায়গায় 1 কোটি টাকা লোন করে, এবং বাংলাদেশের একটা ইসলামিক মানে বাংলাদেশের একটা সরকারি ব্যাংক থেকে লোনটা পাস করানো হয়, এবং এই লোনটা সম্পূর্ণ আমার আম্মুর নামে হয়। আমি তো তখন অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এটা কী হইল। আমি এদিকে আমার হচ্ছে বাহরাইনে বিজনেস আছে, আমি বিজনেসের কারণে আমি বাংলাদেশেও থাকতে পারতেছি না, যে লং টাইম থেকে আমি এটা প্রসেসিং করব, কি হয় না হয় আমি প্রসেসিং করতে পারতেছি না। এক পর্যায়ে আমার ওই আন্টি, যে শেফালি আন্টির কথা বলতেছিলাম, ওই শেফালি আন্টিকে গিয়ে বললাম যে আন্টি, আমি আন্টিকেও গেছিলাম, আপনি আমার আম্মাকে রাখেন, আমি বাহরাইন যাচ্ছি, কারণ আমার ওইখানে আমি হোটেল রেখে আসছি, আমার বিজনেসের 12টা বেজে যাবে।
তখন আমি সেখান থেকে সাথে সাথেই বাহরাইনে চলে আসলাম। আবারও বাহরাইনে এসে প্রায় 15-16 দিনের মতো বিজনেস করতেছি আর চিন্তা করতেছি 1 কোটি টাকা যদি তারা লোন করবেই, আমাকে তো 25 লাখ টাকা দিয়েই দিল, হিসাব করলে আর 75 লাখ টাকা। তো এই 75 লাখ, মাত্র সামান্য এই 75 লাখ টাকার জন্য বারিশা এবং তার চাচা আমার সাথে এত বড় বেইমানি করলো। মানে আমার সাথে এই বেইমানিটা তারা কিভাবে করলো? এই টাকাটার জন্য আমি এরপর থেকে আর বারিশার কোনো সন্ধান পাইলাম না। না পাওয়ার পরে আমার তেমন কোনো গার্ডিয়ান নাই, আত্মীয় স্বজন নাই যে এটা কেউ দেখবে, শুনবে বা এটার মাধ্যমে আমাকে হেল্প করবে, ওরকম কেউ নাই। দেন আমি তখন এই বাহরাইন থেকে ব্যাংক লোন পরিশোধ করতে শুরু করি এবং মাকে নিয়ে খুব টেনশন করতে থাকি যে মার কোনো সমস্যা হয় কি না। শেষ পর্যন্ত আমি ওই আন্টির মাধ্যমে, শেফালি আন্টির মাধ্যমে আমার মাকে ভিসা করাইয়া আমি মাকে বাহরাইন নিয়ে আসি। আজকে প্রায় 5 বছরের কাছাকাছি আম্মু আর আমি বাহরাইনে আছি। করোনার আগে আম্মু বাহরাইনে আসছে এবং এখন আম্মু আমার কাছেই আছে। বাড়িতে যে লোন তারা করে আসছিল প্রায় 75 লাখ টাকার মতো, ওই লোনও আমি পরিশোধ করি। বাড়িটা 3 তলা করি। গিয়ে আমি যাই বাংলাদেশে, আমার আম্মুকে নিয়ে যাই, আমি একাই যাই এবং বাড়িটার আমি দেখাশোনা করি এবং ওটা আমি বর্তমানে ভাড়া দিয়ে রাখছি। তো অনেক কথা আছে, হয়তো আমি ব্যস্ততার কারণে সব কথাগুলো বলতে পারছি না। আমি শুধু আপনার মাধ্যমে একটা নিউজ আপনাকে দিতে চাই বা একটা নিউজ আপনাকে বলতে চাই, আপনাকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমি আপনাকে এতগুলো কথা বলার, আমার জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আপনাকে বলার একটাই কারণ, সেটা হচ্ছে 75 লাখ নয়, 75 কোটি টাকাও যদি বারিশা আমার কাছে চাইতো, যদি আমার সামর্থ্য বা সাধ্য থাকতো আমি তাকে দিয়ে দিতাম। সে আমাকে অনেক ভালোবেসেছে, আমিও তাকে অনেক ভালোবাসছি। মাত্র 75 লাখ টাকার জন্য বারিশা আমাকে এভাবে ছেড়ে চলে যাবে, আমি এটা স্বপ্নও চিন্তা করতে পারি না আপন ভাই। তো ওর চাচা জানি না ওকে কী বুঝাইছে বা ও কেন এরকম হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, হয়ে ওর চাচার হাত ধরেও পালিয়ে গেল। আমি অনেকের কাছে, অনেক মিডিয়ার কাছে আমি যেতে পারতাম, অনেক জায়গায় আমি চাইলে ওর নিউজ করতে পারতাম, বাট আমি করিনি একটা মাত্র কারণে, বারিশাকে নিয়ে আমি আজও স্বপ্ন দেখি আমি বারিশার মান সম্মান নষ্ট হোক, এটা আমি চাই না। যার জন্য আমি বড় কোনো নিউজ এটা নিয়ে করতেছি না, বা বড় কারো কাছে আমি ওদের নামে কোনো থানায়ও কোনো কমপ্লেন করিনি, বা কারো কাছে আমি ওদের নামে কোনো বিচারও দিইনি। আপনার কাছে এই কথাগুলো বলার একটাই কারণ, বারিশা যদি কখনও কোনো জায়গা থেকে আমার এই গল্পটা শুনে থাকে, বারিশা যেন আমার কাছে ফিরে আসে। 75 লাখ নয়, 75 কোটি টাকা যদি আমার সামর্থ্য থাকে ভাই, আমি বারিশাকে দিতে রাজি আছি। ও আমার কাছে আমার জীবনের চাইতে আরও বেশি মূল্যবান। বারিশাকে যদি আমি বারিশাকে পাই, তবে জীবনের বাকি সময়টা অনেক ভালো থাকবো। আপন ভাই, আমার জীবনে বারিশা চলে গেছে আজকে প্রায় 6 থেকে 7 বছরের কাছাকাছি। আমি বিয়ে করি নাই, আমি আজও বিয়ে করি নাই। এবং একইভাবে আমি আজকে বাহরাইনে আমার 2টা হোটেল আছে এবং আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ইনকাম হচ্ছে। বাংলাদেশি মানুষের মাঝে আমি অনেক ভালো অবস্থানের মধ্যে আছি। তো আমি যদি বারিশা আমার কাছে ফিরে আসে, আমি সব কিছু ভুলে বারিশাকে মাফ করে দিব। ও আমার সাথে যা কিছু করছে সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দিব। আমি আল্লাহকে সাক্ষী করে বলছি এবং আমার মায়ের কসম করে আমি আপনাকে বলে যাচ্ছি, বারিশা যদি আমার কাছে আসে, আমি অতীতের সব কিছু ভুলে তাকে নিয়ে সংসার করব। আমি জানি বারিশা ইচ্ছে করে করেনি, হয়তো তার চাচা কোনো না কোনোভাবে তাকে দিয়ে এই কাজটা করাইছে। ও যাতে আপনার মাধ্যমে আমার কাছে ফিরে আসে, আপনার কাছে আমার এই অনুরোধ। আপন ভাই, যদি পারেন আমার গল্পটা প্রচার করবেন। আর বারিশার একটা ছবি আমি আপনাকে দিলাম, তবে অনুরোধ রইল ছবিটা আপনি কাউকে দেখাবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানি না শীতকালীন এই সময় বৃষ্টিটা আমার কাছেও ভীষণ ভালো লাগছে। এবং তারই মাঝে মাসুম বিল্লাহ ভাইয়ের এই গল্পটা আমাকে ভীষণ অবাক করেছে এবং গল্পটা সত্যি ভালো লাগার মতো একটা গল্প। ওনার গল্পের শেষের দিকটাতে অনেক কিছু ছিল যেটা উনি আমাকে বলল। পারিবারিক অনেক ঝামেলা ছিল, বারিশার সাথেও তার মোটামুটি টুকিটাকি একটা ঝগড়া ঝামেলা এরকম কিছুই হচ্ছিল। বাট এই জিনিসগুলো উনি আমাকে বিস্তারিত লেখে নাই বা বলে নাই। উনি ঠিক যতটুকু বলেছে আমি ঠিক ততটুকুই আপনাদেরকে শুনিয়েছি। তো শেষের দিকে হয়তো অনেক কিছুই ছিল বারিশার সাথে ওনার, যেটা বলে যে একটা সময় খুব ঝগড়াও হইতো। এটার একটু বলে রাখি, না বললে হয়তো আপনারা অনেকেই বুঝবেন না। বারিশা একটা সময় নাকি সন্দেহ করতো যে মাসুম বিল্লাহ ওইখানে হোটেল বিজনেস করে এবং বিভিন্ন ধরনের বিদেশি মেয়েদের সাথে তার নাকি এক ধরনের সম্পর্ক তৈরি হয়, এই বলে বারিশা তাকে সন্দেহ করতো। এবং সন্দেহের সূত্র ধরে বারিশা তার সাথে রাগারাগি করতো, খুব কথা বলতো না, বিদেশি ব্যবসা বন্ধ করে দেশে চলে আসতে বলতো। তো এগুলো আসলে করতো না বলেই তার ধারণা যে বারিশা তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে,
মাসুম বিল্লাহ ব্যবসার মালিক হওয়ার আগে, হোটেলের মালিক হওয়ার আগেই কিন্তু তাদের ফ্যামিলির যে লোনটা, বাড়ি থেকে যে লোনটা পাস করানো ওই লোনটা কিন্তু করে। তো ওই লোনটা যদি করে তাহলে সেই সময়ের ভিতরেই কিন্তু বারিশা নিজেই কিন্তু জেনে শুনে তার চাচার সাথে লোনটা করাইছে, অথবা বারিশা না জানলেও তার চাচা লোনটা করেছে, বারিশা আগে পরে জানছে, জেনে তার চাচার সাথে চলে গেছে। তো মাসুম বিল্লাহ কারো কাছে কমপ্লেন করেনি, কোনো পুলিশের কাছে বা প্রশাসকের কাছেও কোনো রকমের সাহায্য সহযোগিতা নেয়নি। ইভেন আমাকে বারিশার একটা ছবি দিয়েছে, তো আমার রিকোয়েস্ট আমি তাকে করেছিলাম একটা ছবি আমাকে দেওয়ার জন্য, তখন দেন একটা ছবি আমি পাইলাম। বাট ওই ছবিতে যতটুকু দেখলাম যে মাশাআল্লাহ বারিশা দেখতে অনেক ভালো ছিল, এবং উনি আমাকে যে বোরকা পরা ছিল, পর্দা করা একটা মেয়ে। তো জানি না বারিশা আসলে কেন, কী কারণে এত কিছু করার পরেও সামান্য এই টাকা লোভে পড়ে বারিশা চলে গেছে, না চলে যেতে বাধ্য হয়েছে। বারিশার মাঝেও হয়তো কিছু কথা লুকিয়ে আছে, তার সাথে কথা হলে হয়তো আমরা বাকি কথাগুলো জানতে পারতাম যে কেন সেই এরকম সিচুয়েশনে মাসুম বিল্লাহকে রেখে চলে গেল। যাই হোক, আমার বিশ্বাস অনেকেই গল্পটা শোনে এবং সেই জায়গা থেকে যেহেতু লাখো লাখো ফ্রেন্ড ফলোয়ার অনুষ্ঠানটা দেখে, সেখান থেকে হয়তো বারিশা অনুষ্ঠানটা শুনতেও পারে। যদি শুনে থাকে তাহলে যেন মাসুম বিল্লাহর সাথে যোগাযোগ করে, এবং আমার সাথে যোগাযোগ করলে আমি মাসুম বিল্লাহর কন্ট্রাক্ট আমার কাছে আছে, আমি আপনাকে দিতে পারবো বারিশা, যদি আপনি আমাকে শুনে থাকেন। এবং অনুরোধ রইবে যে সব কিছু বলে আমি মাসুম বিল্লাহর সাথে ব্যক্তিগতভাবে যখন ফোনে কথা বলে আমি বুঝতে পারি যে মানুষটা সত্যি আপনাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনি তার কাছে আসলে বিন্দু মাত্র পরিমাণে লাঞ্ছিত অপমানিত হবেন না, এবং সব ভুলে সে আপনাকে নিয়ে সংসার করতে রাজি আছে বলে আপনি ফিরে আসেন, এটা আমার তরফ থেকে আপনার কাছে অনুরোধ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো এখানেই বিদায়। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিজের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।